শুভ সন্ধ্যা বন্ধুরা। আমি তোমাদের বন্ধু সোমশুভ্র গল্প হলেও সত্যির আরেকটি পর্ব নিয়ে উপস্থিত হয়ে গেলাম শুক্রবার রাত ঠিক ৯টায়। আজকে অনেক তোড়জোড় করেছি আরেক অতিথিকে আমার সঙ্গে নিয়ে আসব বলে। মানে এই যে টেকনিক্যাল বিষয়গুলো রয়েছে যেগুলোকে ঠিকঠাক প্রয়োগ করে একজনের সঙ্গে আরেকজন সংযোগ স্থাপন করতে পারে এই মাধ্যমে, সেটা একটু জটিল আমাদের কাছে। তো আমরা অনেক রিহার্সাল করে এসেছি। তো আমার সেই ভাই অলরেডি উপস্থিত, আমি ওকে ক্যামেরায় নিয়ে নিই। আমি দেখতে পাচ্ছি মহুয়াদি এসেছো, নীলাঞ্জন এসেছো, তোমরা সঙ্গে থাকো। আমি আমার এক ভাইকে এখানে অ্যাড করে নিচ্ছি। দেখাচ্ছে অ্যাডিং জয়নিং। এই তো এই তো অবশেষে আমরা অনেক আমাদের কাল থেকে নানান রকমের এক্সপেরিমেন্ট চলছে, দুর্বিপাক, এবং তোমরা দেখেছো সেটা নিশ্চয়ই, কারণ অনেকে চলে এসেছো যে লাইভে এসেছি দেখে, কিন্তু তোমাদেরকে নিরাশ হতে হয়েছে। আর এই অনুষ্ঠানটা কিন্তু আমাদের গত সপ্তাহে করার কথা ছিল, কিন্তু সেইবারে আমরা পারিনি। আমরা সব সব কেচে গন্ডুস হয়ে গেছিল, কিন্তু আজকে আমরা পেরেছি। এখন তোমরা একটুখানি জানাও যে, আমি দেখছি মৌ এসেছিস, মহুয়াদি এসেছো, তোমরা একটু জানাও যে আমাদের দুজনকে ঠিক দেখা যাচ্ছে কিনা আর শোনা যাচ্ছে কিনা। মানে আমাদের ঠিক দেখা যাচ্ছে, মানে আমাদের কারুর মুন্ডু কেটে গেছে, মাথা কিছুটা উড়ে গেছে, এইসব কি থুতনি থেকে নেই, এইরকম কিছু হয়েছে কিনা। আমরা টর্সো পজিশনে আছি একদম, হ্যাঁ, মানে নাকি আমাদের মাথা টাথা কাটা টাটা এরকম কিছু সাংঘাতিক দেখাচ্ছে কিনা। না, মহুয়াদি, নীলাঞ্জন সবাই বলছে সব ঠিক আছে, সব ঠিক আছে। হ্যাঁ, দেখা যাচ্ছে। আমি একটু পিছবো। আচ্ছা, দেখ তো মৌ, আমি পিছিয়েছি, হয়েছে? আমার কপালটা একটু কেটে যাচ্ছে। আচ্ছা, এইবারে এইবার ঠিক আছে, এইবার ঠিক আছে দাদা। তাহলে এবার কপাল এসেছে তো? নইলে কপাল না থাকলে, ওই যে কপালে না থাকলে ঘি ঠকঠকালে হবে কি? কপাল কেটে যাওয়া খুব মুশকিলের ব্যাপার, খুব মুশকিল। অতএব কপালটি থাকতে হবে, আর কিছু থাক না থাক। তো আমাকে তাহলে কপাল শুদ্ধ আমাকে দেখা যাচ্ছে, আমি আশা করছি। কপাল, হ্যাঁ, কপাল আমাকে দেখা যাচ্ছে। হ্যাঁ, বলছে সব এবার ঠিক আছে, ঠিক আছে। তাহলে এবার আমরা বেশি গৌরচন্দ্রিকায় না গিয়ে আমাদের গল্প হলেও সত্যি পর্ব শুরু করার আগে যেই একটা খুব গুরুত্বপূর্ণ যে একটি পর্ব আছে, সেই পর্বটা সেরে ফেলি। সেটি হচ্ছে আমাদের গোপালকে তোমাদের সামনে একবার নিয়ে আসা। তো যেটা হয়েছে যে, আমরা সবসময়তেই যেই কথাটা বলি যে আমরা যখন এই ধরনের বিষয় নিয়ে আলোচনা করব, অতীন্দ্রিয় জগৎ, দুটো জগৎ তো একটু আলাদা, ভিন্ন ডাইমেনশনে দুটো বিরাজ করছে। তো সেইটাকে যখন আমরা একসাথে মেলানোর চেষ্টা করব কথাবার্তায়, তখন কিছু কুপ্রভাব আমাদের ওপর পড়লেও পড়তে পারে। সেই জন্য সবসময় যেটা বলি যে, আমরা যেই শক্তিতে বিশ্বাসী, শুভ শক্তিতে, তার শরণাগতি নিয়ে তার পদচ্ছায়ায় বসে এগুলো আলোচনা করলেই সবচেয়ে ভালো হয়। তো যে সুরক্ষা বলয়ের কথা বারবার করে আমি বলি, আমার কাছে তো এই যে রয়েছেন এই বিশাল লম্বা চওড়া যে ভদ্রলোক, সেইটা তাকে আমি একবার দেখিয়ে দিলাম। তাহলে তাকে আমরা সঙ্গে রেখে আমাদের গল্পের ঝুলি বা ঘটনার ঝুলি খুলে বসবো। আচ্ছা, আমাকে নীলাঞ্জন বলছে তুমি ক্যামেরা থেকে
একটু পিছিয়ে গেলে ভালো দেখা যাবে তোমার মুখটা। আচ্ছা, এইবারে দেখো তো নীলাঞ্জন, এইবারে কি ঠিক আসছে? আমার তো মনে হচ্ছে ঠিক ঠিক আসছে। তাহলে হ্যাঁ নীলাঞ্জন, তুমি একটু ওকে করে দাও। তুমি ওকে করে দিলে আমি তাহলে বুঝতে পারবো। একদম বলেছে, এবার একদম ঠিক। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এইবারে আমি তোমাদের পরিচয় করিয়ে দিই আজকে কোন ভাইকে নিয়ে আমি এসেছি। আমি ভাইকে বলবো নিজের ইন্ট্রোডাকশন নিজেই দিতে, কিন্তু তার আগে আমার যেটুকু বলার হচ্ছে, আমি বারবার করে বলেছি যে এই প্ল্যাটফর্ম থেকে আমার ঝুলি একেবারে পূর্ণ হয়ে গেছে, মানে উপচে পড়ছে এত হৃদ্যতা, এত ভালোবাসা, এত আত্মীয়তা, যে আমাকে একটা এইরকম গণমাধ্যম দিতে পারে আমি সত্যি ভাবিনি, কোনোদিন আমি ভাবিনি। আমি ভাবতাম যেরকম ভিউয়ার্স হয় এমনি হবে, কি হবে না, কেউ গ্রহণ করবে কি করবে না, এরকম একটা ব্যাপার। কিন্তু এই যে একটা আত্মিক টান, এইটা কিন্তু আমি অদ্ভুত একটা জিনিস দেখলাম। এই রকমই আমার সঙ্গে এই ভাইটির সম্পর্ক। এবং অনেক সময়তে মনে হতে পারে যে আমরা সত্যি সত্যি কানেক্টেড, আমরা দুজনেই চক্রবর্তী, আমরা দুজনেই টিচার, আমাদের দুজনের বিষয়ও বোধহয় এক। একদম তো একদম, তাহলে বুঝতে পারছো যে কতগুলো পয়েন্টে কিভাবে খাপে খাপে মিলে যায়। মানে এগুলো না ওই জায়গা থেকে স্থির করে। এবং তার থেকেও বড় কথা, আমরা দুজনই কিন্তু ঠাকুর এবং মায়ের চরণাশ্রিত। একদম। অতএব এই যে মানে সেদিক দিয়ে দেখতে গেলে তো একই মা একই বাবাই হয়ে গেল না, যে আমরা তো ঠাকুর মা মানে একই মা বাবার সন্তান হয়ে গেলাম আমরা। তো এই যে অদ্ভুত মিলগুলো, এই যে বাজিগর করেন ওখান থেকে, বা এখানে ঝুড়িতে বসে, বা ওই বেলুর মঠের ঘরটি থেকে, কি কামারপুকুর জয়রামবাটি থেকে যে সমস্ত কাণ্ড কারখানা, এরা মানে ভয়ঙ্কর লোকজন ভাই, এরা যা তা ঘটাতে পারে, যা কিছু করতে পারে। তো সেই রকম ভাবে আমাকে আমার মানে এক গুচ্ছ ভাই বোন দিদি সুহৃদ বন্ধু সমস্ত আমাকে কিন্তু একদম মানে আমার পুরো একটা পরিপূর্ণ সংসার হয়ে গেছে। তো সেইখান থেকেই আমার এই ভাই দীপ্তপ্রকাশ চক্রবর্তী স্বনামধন্য লেখকও বটে। এইটা তোমাদের চুপি চুপি বলে রাখি, ভাই কিন্তু যথেষ্ট স্বনামধন্য একজন লেখক, এবং বইমেলাতে গেলে অবশ্যই ভাইকে তোমরা খুঁজে পাবে তার রচনা সমেত। অতএব আমার দিক থেকে আমি ছোট্ট করে ছোট ভাইয়ের ইন্ট্রোডাকশনটা দিয়ে দিলাম। এবারে ভাই যদি নিজে থেকে কিছু বলে তো খুব ভালো হয়, তারপরে আমরা আমাদের ঘটনায় ঢুকে যাব। নিশ্চয়ই। দাদাকে প্রথমে সোমদাকে আমার প্রণাম জানাই, আর আমাদের গল্প হলেও সত্যি বিভাগের সকল বন্ধুদের, শ্রোতাদের, দর্শকদের আমার আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা, শুভকামনা। যে আমি ভাবতে পারিনি যে আমি আলটিমেটলি যান্ত্রিক গোলযোগ অতিক্রম করে সোমদার সঙ্গে এই প্ল্যাটফর্ম শেয়ার করতে পারবো বলে। কিন্তু ওই যে বললাম, দাদা আর আমি গুরু ভাই, এক অর্থে না, সত্যি সত্যি অর্থে দাদা আর আমি গুরু ভাই। এবং অন্তরের দিক থেকেও দাদা আর আমি একেবারেই ভ্রাতৃসম। সেই হিসেবে যোগাযোগটা তো ওখান থেকেই হয়ে আছে। সুতরাং ঠাকুরই কৃপা করলেন আসার জন্য। আজকে স্বামীজির জন্মদিন, স্বামীজি মা শ্রী ঠাকুরকে স্মরণ করে আমরা আজকে গল্প বলার চেষ্টা করব। ঠাকুর যতটুকু বলাবেন ততটুকুই বলবো। আর দাদাকে আমার দাদার কাছে আমার বিরাট ঋণ, যে এরকম একটা সুযোগ দাদা আমাকে দিলেন। এরকম সুযোগে যে আমার মানে ঝুলির গল্প কিছু আমি শেয়ার করতে পারবো সবার সঙ্গে, এ তো ভাবিনি কখনো। এমনি গল্প গাছা করতাম, গল্প করতে ভালোবাসি এই পর্যন্ত, কিন্তু তা বলে এরকম সবার মধ্যে বসে সবাই শুনবে, এটা একটা বিরাট প্রাপ্তি। আর দাদা, তবে হ্যাঁ, আমার ওইটুকু আপত্তি ঋণ নয়, এটা একেবারেই দাদার ঋণ নয়, এটা দাদা ভাইয়ের খুব স্বাভাবিক একটা আদান প্রদান। এখানে কোনো একদমই না, কিছু ব্যাপারটা কি হয়, ওই যে প্রীতি
প্রীতিরও একটা ঋণ থাকে তো দাদা, মানে ভালোবাসারও একটা ঋণ থাকে, সেই ঋণটা তো শোধ হয় না, প্রীতি শোধ হয় না, সেই জায়গা থেকে আর কি বলছি। তা আর দাদা বাকি যেটুকু আমার পরিচয় দিলেন যে স্বনামধন্য টন্য ওসব কিছু আমি নই, একটু লিখতে চেষ্টা করি। দাদা ভীষণ ভালো লেখেন, দাদার লেখারও আমি ভক্ত, শুধু ভালো কথা বলেন এমন নন, উনি ভীষণ ভালোই লেখেন, আর ওই লিখতে চেষ্টা করি মাত্র এইটুকু। যাই হোক ওসব কথা থাক, আমরা বরং এবার গল্পের দিকে যাই। দাদা শুরু করো তুমি, তারপরে আমি শুরু করব। ঠিক আছে, তাহলে আমি বরং সুতোটা সেই আগের পর্বে একটা জায়গাতে আমি সুতোটা ছেড়েছিলাম, সেখান থেকে আমি তুলে নিচ্ছি। মানে আমি বলেছিলাম যে আমার এক বোন, তার মায়ের ঘটনা, মানে আমার এক কাকিমার ঘটনা আমি তোমাদের সঙ্গে বলছিলাম, এবং বলতে বলতে তখন দেখলাম অনেকটা রাত্রির হয়ে গেছে, টাইম হয়ে গেছে, ভাবলাম ছোট দুটো ঘটনা একটু রেখে দিয়ে যাই, পরের পর্বে ওটা আমরা ওখান থেকে তুলে নেব। তো সেই কাকিমার ঘটনা নিশ্চয়ই তোমাদের মনে আছে, কারণ খুব পুরনো নয়, গত পর্বেই তার কথা আলোচনা হয়েছিল। তো সেই কাকিমা, তার 1984 এর ঘটনা, এটা 1984 সাল তখন। তো কাকিমারা দুর্গাপুরের নিবাসী, কাকিমা এখনো ওখানেই থাকেন, আর আমার বোনটি থাকে এদিকে। তো যাতায়াত তো রয়েছে। তো বোন তখন ছোট, আর বোনরা যমজ দুই বোন, তাদের মাথার উপরে রয়েছেন এক দাদা। দাদা বয়সে একটু বড়, বোনদের থেকে তফাৎটা একটুখানি। তো এই রকম একটা মানে সংসারের সেটআপ, আর পটভূমি হচ্ছে দুর্গাপুর। এই সময় একবার হলো কি, যে কাকিমার শাশুড়ি মা, তিনি অসুস্থ হলেন ওই দুর্গাপুরেই, তাকে হসপিটালাইজ করতে হলো। আবার ঠিক সেই মুহূর্তে কাকিমার মা, যিনি কিনা কলকাতায়, তিনিও অসুস্থ হয়ে পিজি হসপিটালে ভর্তি হয়ে আছেন। তো কাকিমা 3 সন্তানের জননী, তার নিজের পরিবার, তার মধ্যে শাশুড়ি মা অসুস্থ। তো কলকাতাতে এসে মাকে দেখা, এইটা খুব যে সুযোগ হতো তা কিন্তু হতো না। তবে মাঝে মধ্যে এসেছে, মাকে এখানে মিট করেছে, দেখে গেছে, আবার দুর্গাপুরে ফিরে গেছে, এরকম ভাবে। তো কিন্তু বরাবর ওই ফোনে খবর, কি কাকু মাঝে মাঝেই কিন্তু কর্মসূত্রে কলকাতায় যেতেন, সেখান থেকে একদম কাকু নিজে গিয়ে সশরীরে খবর নিয়ে আসতেন। আচ্ছা, মানে খবরাখবর সবই কিন্তু আদান প্রদান ঠিকঠাক হতো, চলতো। কিন্তু কাকিমা সবসময় নিজের সংসার ছেড়ে এখানে, যারা রয়েছে আমার বোনেরা দিদিরা, তারা জানেন যে আমাদের গৃহলক্ষ্মী যারা, তাদের পক্ষে এটা খুব কষ্টের কাজ, যে নিজের সংসারকে ফেলে রেখে কোথাও একটা যাওয়া, কি থেকে যাওয়া, এটা খুব কষ্টের কাজ তাদের পক্ষে, মানে ব্যালেন্স করাটা। তো সেই জন্য কাকিমা খবরাখবর পেতেন, কিন্তু যথারীতি মন তো খারাপ, যে মা অসুস্থ, এদিকে শাশুড়ি মাও অসুস্থ, মানে দুজন মাই একদম ভয়ঙ্কর রকমের সিক। তো কাকিমা একদিন করছেন কি, বিকেল বেলাতে শাশুড়ি মাকে দেখতে যাবেন দুর্গাপুরের এক হসপিটালে। তো বিকেল যেরকম হয়, ভিজিটিং আওয়ার শুরু হবে হয়তো ওই 4:30, 4টে, 4:30 কি 5টা। তো কাকিমা রেডি হচ্ছেন শাড়ি টাড়ি পরে, তখন এই 3টে, 3:30 এরকম বাজে, ধরা যাক 3:30 বাজে, মানে মোটামুটি দুপুরই বলতে পারি আমরা সেটাকে, বেশ আলোকোজ্জ্বল এরকম একটা সময়। তো কাকিমা একটি ঘরে শাড়ি পরছেন, আর সেই ঘর দিয়েই যাওয়া যেত তার ছেলের ঘরে, মানে আমার এই বোনটির দাদার ঘরে। তো সেই জায়গাটা, মানে তার কিন্তু ঢোকবার এবং বেরোনোর পথ ওই কাকিমার বেডরুমের মধ্যে দিয়েই, আর অন্য কোনো দরজা বা অন্য কোনো আউটলেট কিন্তু ছিল না। এবারে কাকিমা যেখানে দাঁড়িয়ে শাড়িটা পরছেন, কাকিমার পিছে রয়েছে একটি দেওয়াল আলমারি, কাঁচের সারসি দেওয়া, আর সামনে রয়েছে একটি আয়না। তো কাকিমা ঝুঁকে পড়ে নিজের শাড়ির কুচিটা ঠিক করছেন।
তো এই কুচিটা ঠিক করে হঠাৎ করে তিনি যে মুখটা তুলছেন ওপর দিকে, তিনি দেখলেন সাদা কাপড় পরা কেউ একজন তার ছেলের ঘরে ঢুকে গেল। আচ্ছা। সেই সময় কিন্তু ছেলে বাড়িতে নেই, কারণ ওই বিকেল বেলাতে ছেলে খেলতে গেছে, একটু ফুটবল খেলতে গেছে বাইরে, ছেলে ঘরে ছিল না। এবারে ওনাদের যিনি মানে সাহায্যকারিণী যিনি ছিলেন পরিচারিকা, সেই মাসি রান্নাঘরে কাজ করছিলেন, সেটা কাকিমা জানে। তো কাকিমার মনে হলো ওই রকম সাদা কাপড় ওই ভদ্রমহিলা পরতেন, বিধবা মহিলা থান পরতেন। তো কেউ একজন এরকম সাদা কাপড় ঢুকে গেল, উনি দেখতে পেয়েছেন। খুব যে অবয়ব পরিষ্কার বা একদম ভালো রকম বুঝতে তা না, একটা ফ্লিটিং ভিশন, মানে এই চলে গেল আর কি। কিন্তু দেখলেন, আর তখন দেখে এবারে উনি মনে মনে ভাবছেন ওই মাসিরই হয়তো কোনো কাজ পড়েছে, ওই ঘরে গেছে, যদিও যাওয়ার কথা নয়, যাওয়ার কোনো কারণই নেই। কিন্তু এবারে দেখছেন যে হয়ে গেছে মোটামুটি 5 মিনিট অতিক্রান্ত, তো ঘর থেকে তো কেউ বেরোয় না। তখন কাকিমা না গিয়ে উঁকি দিয়ে দেখছেন ঘর তো ফাঁকা, কেউ কোথাও নেই। কিন্তু ঢুকতে হলে কাকিমার সামনে দিয়েই ঢুকতে হবে, বেরোতে হলেও তাই। তো কাকিমা তখন রান্নাঘরে গেছেন একটু চেক করার জন্য, গিয়ে দেখছেন না, সেই মাসি তো ওখানে বসে দিব্যি সবজি কাটছেন। মাসি, তুমি আমার ছেলের ঘরে ঢুকেছিলে? না বৌমা, আমি ওদিকে কেন যাব, আমি তো রান্নাঘরে সবজি নিয়ে ব্যস্ত, রাতের খাবার দাবার হবে সে ব্যবস্থা করছি। তাহলে তুমি যাওনি? বলে না, আমি যাইনি। কাকিমা, এখন দেখো আমাদের প্রত্যেকের তো একটা বৈজ্ঞানিক মন, একটা বিশ্লেষণী মন আছে। তো আমরা উনি ধরে নিলেন আমি চোখের ভুল দেখেছি। তো কিন্তু জিনিসটা না মাথাতে কোথাও একটা রয়ে গেল, মানে এতটা ভুল, ওই 3:30 মতো আলোকোজ্জ্বল একটা ঘরে পরিষ্কার আমার মনে হলো একটা সাদা বড় একটা মানে একটা পরিণত মানুষের অবয়ব ঢুকে গেল। তো এতটা কি ভুল, মনটা একটুখানি ওনার কিন্তু একটু অশান্ত হয়েছে, কোথাও একটা গিয়ে ওটা লেগেছে। এবারে কাকিমা বেরিয়ে যখন হসপিটালে যাবেন, রিক্সাতে চড়তে গিয়ে হঠাৎ করে কিভাবে জানি শাড়ি টাড়ি জড়িয়ে গিয়ে শাড়িটা ফ্যার ফ্যার করে অনেকখানি ছিঁড়ে গেল। তো কাকিমা দেখলেন আবার বাধা পড়লো। তো আর এদিকে কাকুও বললেন থাক, তোমার গিয়ে লাভ নেই, তুমি বাড়িতে যাও, আমি আজকে একাই মাকে দেখে আসছি। এইবারে তো কাকু একা দেখতে চলে গেলেন, আর কাকিমা রয়ে গেলেন বাড়িতে। সেই দিনটা কাটলো। তার পরের দিন সকালের দিকে একটি টেলিগ্রাম এসে পৌঁছলো যে কাকিমার মা মারা গেছে। মানে যিনি কলকাতায় পিজিতে ছিলেন, এবং টাইমটা হচ্ছে ওই 3:30 পৌনে 4টের মাঝামাঝি একটা সময়, যেই সময় কাকিমা কিনা ওই সাদা কাপড়টাকে যে ভদ্র মহিলাকে দেখেছিলেন। এবং প্রসঙ্গত এইটা বলার যে কাকিমার মাও কিন্তু সাদা শাড়ি পরতেন। মানে তখনকার দিনে অনেক সধবাও, মানে আমি আমার দিদাকেই দেখেছি, মানে মাদের কাছে শুনেছি, যেই একটি সন্তান হয়ে গেল, এবারে সে একটু বড় হয়েছে, একটু কৈশোরে পৌঁছচ্ছে, তখনই কিন্তু মা মোটামুটি রং বর্জন করে ফেলতেন। আগেকার দিনের রীতিটাই এরকম ছিল, হয়তো লাল পেড়ে। আরেকটা কথা আমার মনে হয় দাদা, তখন না বয়সটা একটু তাড়াতাড়ি চলে আসতো বোধহয়। একদম এজিং প্রসেসটা তাড়াতাড়ি শুরু হতো। মানে তখনকার 45 আর আজকের 45 কিন্তু অনেক তফাৎ না, অনেক তফাৎ। আমি একটা রিলে দেখছিলাম, পুরোটা আমার মনে নেই, কিন্তু বলছিল যে মানে এখন কিন্তু আমরা অনেক বেশি ইয়াং লুকিং। মানে এখনকার যারা মানে এখন যারা 50 বর্ষীয় আর তখনকার 50 বর্ষীয়
দুটোর মধ্যে কিন্তু আকাশ পাতাল তফাৎ। এটা নাকি কিছু একটা কন্ডিশন আছে, আমি ভালো করে আমার কিচ্ছু মনে নেই, ভুলভাল কথা বলবো না, কিন্তু বলছিল যে কিছু একটা ভেতরে, মানে এই দিন যত যাচ্ছে, এনভায়রনমেন্টের চেঞ্জ হচ্ছে, লাইফস্টাইল বদল হচ্ছে, এগুলোর জন্য নাকি এখন এজিং প্রসেসটা বলতে গেলে একটু পিছিয়ে গেছে, মানে অন্তত বাহ্যিক ভাবে। আচ্ছা, মানে আমরা অনেক বেশি, মানে আমাদের তারুণ্যটা অনেক বেশি থাকে। আমি সেখানে না, সে একটা খুব সুন্দর একটা স্লাইড শো এর মতো করেছিল, যে তখনকার দিনের হিরো যেই বয়সী আর এখনকার দিনের হিরো সেই বয়সী, দুটোর মধ্যে না প্রচুর প্রভেদ। তুমি মানে গুরুদাস যে বয়সে মারা যাচ্ছেন 38, 39, উনাকে দেখে মনে হয় না যিনি 55 অ্যাবাভ। একদম একদম। কেন তুমি সঞ্জীব কুমার বলো, তোমাকে বলো, একদমই তাই, একদম ভীষণ। অশোক কুমার, সঞ্জীব কুমার, সেটা আজকে কিন্তু নয়। সেটা আজকে নয়, আজকে কিন্তু আমরা অনেকটা বেশি, মানে জেনেটিক্যালি কিছু একটু পরিবর্তন কোথাও হয়েছে, যার জন্য এখন তারুণ্যটা একটু দীর্ঘস্থায়ী বোধ হয়। আর তারপরে বাহ্যিক যা যা লোকে করে সেগুলো তো তখনকার অতটা চালু ছিল না, এখন যতটা হয়েছে সেইগুলো তো আছেই। এইবারে আরেকটা গল্প, মানে এরই একটা কন্টিনিউয়েশন বলতে পারো। এবারে তার বেশ কিছু বছর পরে, তখন আমাদের এই বন্ধুটি একটু বড় হয়েছে, একটু বড় মানে ওই ক্লাস 6-7 পড়ে। তো বন্ধুটি যেহেতু যমজ, তাদের মধ্যে 15 মিনিটের একটা ফারাক রয়েছে, একটা ডিফারেন্স রয়েছে। এবারে 9টার সময়তে জন্মেছে, মানে আমি যার সঙ্গে পরিচিত, মানে যাকে আমি বোন বলছি, সে 9:15 জন্মেছিল সকালবেলায়, আর তার বোনটি জন্মেছিল 9টার সময়, মানে 9টা আর 9:15, এই 15 মিনিট। এবং তাদের বাড়িতে একটা অদ্ভুত নিয়ম ওরা বারবার মেনে চলতেন প্রত্যেক জন্মদিনে। তখনকার দিনে এটা হতো, কিন্তু ধর এই কেক কাটা, পার্টি করা, এইসব তো ছিল না, পায়েস খাওয়াটা ছিল খুব জরুরি বিষয়। মানে বাড়িতে কেক আসুক বা না আসুক, মা পায়েস করবেন, পায়েস তো খেতেই হবে, পরমায়ু বৃদ্ধি হবে। তো এই একটা কনসেপ্ট এটা ছিল। আর কাকু কাকিমাও কিন্তু খুব সিম্পল লিভিং এ বিশ্বাস করতেন, তো কেক পার্টি এ সমস্ত ছিল না। কিন্তু সেইবার ওরা গুটি কয়েক ছেলেমেয়ের বন্ধু নিমন্ত্রণ করেছিলেন, এবং একটা কেকও এসেছিল বোনদের জন্য, কিন্তু সেই সেলিব্রেশন হবে সন্ধেবেলা, বিকেলে। এবারে সকালবেলার নিয়মটা হচ্ছে, 9টার সময় যে জন্মেছে, 9টার সময় তার মুখে কাকু কাকিমা পরমান্ন দিতেন, আর 9:15 যে জন্মেছে, 9:15 সময় তাকে পায়েস খাওয়ানো হতো। তারপরে তারা দুজন স্কুল চলে যেত, স্কুল থেকে ফিরে এসে এই বছর একটা সেলিব্রেশনের ব্যবস্থা ছিল। তো এবারে এই বোনটি বলছে যে আমার মা হচ্ছেন সময়ের ব্যাপারে ভীষণ পাংচুয়াল, মানে সময়ের 1 মিনিট এদিক ওদিক হওয়া যাবে না। তো সেখানে কাকিমা 9টার সময়তে আরেক বোনকে পায়েস খাইয়ে দিয়েছেন, দিয়ে আর 9:15 এই বোনকে পায়েস খাওয়াবে। তো এই সময়তে ওর একটা কোয়ার্টারে থাকতো দুর্গাপুরে। তো পাশের একজন জেঠিমা, তিনি কিছু একটা কথা বলতে তার মাকে ডেকেছেন। তো মুখোমুখি ফ্ল্যাটে যেরকম হয়, কাকিমা ওই জেঠিমার সঙ্গে কথা বলছেন। এবারে কথা না, কথার পৃষ্ঠে কথা বেড়ে যাচ্ছে, বাড়তে বাড়তে অনেকক্ষণ টাইম চলে গেছে এবং 9:15 বেজে গেছে। এবারে এই বোনটি পেছন থেকে বলছে, মা 9:15। মা বলছে, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, যা, আমি কথা বলে আসছি। আবার খানিকক্ষণ পরে, মা 9:15 বেজে গেছে, আরে যাচ্ছি। এরকম করে কাকিমা কথা বলে যাচ্ছেন। আমার বোনের কাছে এটা একটু অদ্ভুত লেগেছে। অদ্ভুত লেগেছে কারণ তার মা প্রথমত এত কথা বলেনি না,
বলছে সেদিন যেন মা একটু বেশি বেশি কথা বলছে, মানে কথায় আর পেয়েছিল, কথায় কথায় পেয়েছিল, আর মা পেয়েছিল। একদম, আর মা যে এই যে তার যে সময়ের একটা সাংঘাতিক একটা বিষয় আছে, হুম যে সময়ে যাতে মিস না হয় হুম একটু এক চুল, সেইটা কিন্তু সেদিন মায়ের যেন মাথায় নেই। হুম এইবারে এইটা তো বেরিয়ে গেছে মাথা থেকে মায়ের। তারপরে মা যখন এসেছেন অলরেডি 9:20-25 এরকম বাজে, আর এই বোনের তখন স্কুল যাওয়ার সময়। তখন বলছে এই 9:15 বেজে গেল, তুই তো আমাকে মনে করালি না। বলে মা আমি তো 2-3 বার গেছি, তোমাকে বলেছি যে মা 9:15 বাজে, মা 9:15 বাজে, তুমি তো পাত্তা দিলে না আমাকে। তখন বলছে হ্যাঁ সত্যি সত্যি আমার তো ভীষণ ভুল হয়ে গেছে, যেটা খুব আনলাইকলি, মানে সারা জীবনের, মানে এই বোন বলছে আমার বিয়ে হওয়া অব্দি এই রিচুয়ালটা চলে এসেছে, কিন্তু কোনোবার এই বিভ্রান্তিটা কোনোবার হয়নি, সেই প্রথম। এবারে সে যখন এবারে যখন মনে পড়েছে তখনই এসে মা তাকে পায়েস খাইয়েছেন এবং তারা দুজন স্কুলে বেরিয়ে গেছেন। স্কুল থেকে ফিরে দেখছেন বাবা বাড়িতে চলে এসেছেন, সেটা কিন্তু জন্মদিনের জন্য নয়, আর বাবা ওই সময় আসতেনও না, বাবা একটু আগে বাড়ি চলে এসেছেন, কারণ বাবা কলকাতা থেকে একটি সংবাদ নিয়ে এসেছেন যে ওদের দাদু, যে দিদার কথা বললাম তারই স্বামী, সেই দাদু মারা গেছেন ঠিক 9:15-তেই সকালবেলাতে। আচ্ছা, মানে বোন বলছে যে দেখো দাদা, আমরা তো পায়েস খাওয়ানোটা তো একটা মানে পুণ্য, একটা শুভ কাজ, তো সেই অবশ্যই। মা মা কিছুতেই 9:15-তে সেই শুভ কাজটা করতে পারলেন না। এবং যেহেতু ওনার অশৌচ পড়ে গেল, উনি তো মেয়ে, একদম এক মেয়ে, তো তার তো অশৌচ পড়ে গেল। তো ওই সময়টাতে ওই 9:15-র সময়তেই দাদু চলে গেছেন কলকাতাতে, এবং বাবা সেই খবরটা নিয়েই অফিস থেকে একটু তাড়াতাড়ি ফিরে এসেছেন, আর অদ্ভুত ভাবে টাইমটা মিলে গেল ওই 9:15। এবারে বলছে বোন যে দাদা দেখো পুরোটা কাকতালীয় হতেও পারে, কিন্তু এটা মানে এটা মনে হয় না এটা একটু বাড়াবাড়ি রকমের কাকতালীয়, কাকতালীয় হয় না, এতটা হয় না। আর অদ্ভুত বলছে যে আমি আমার মাকে কোনোদিন এত কথাও বলতে দেখিনি, আর আমি মাকে কোনোদিন সময়ের নড়চড় হতে দেখিনি। ঠিক, কিন্তু সেদিনকে মা জানি অন্য মাই হয়ে গিয়েছিলেন, এবং মা মানে টাইমটা ঠিক অতিক্রম হয়ে গেল, এবং মারও কথাতে মা কিরকম ভুলে রইলেন, আবিষ্ট হয়ে গেলেন, এবং উনি দিয়ে খেয়ালও করলেন না যে ও বারবার মেয়ে ওয়ার্নিং দিচ্ছে বলছে, কিন্তু একদম মানে এমন নয় যে কেউ বলেনি, ও 2-3 বার গিয়ে গিয়ে বলেছে, কিন্তু তবুও কাকিমা জানি মানে কাকিমার রেজিস্টার্ড হচ্ছে না যে 9:15 মানে কি, যেটা খুব অস্বাভাবিক কাকিমার মতো মানুষের ক্ষেত্রে। তো এই দুটো মানে মা এবং বাবা চলে যাওয়া, কাকিমা কিন্তু এরকম অদ্ভুত ভাবে একটা টের পেয়েছিলেন। তো এই গল্প দুটোই কাকিমা সিরিজের যে গল্প ছিল সেই গল্পে এইটুকু বাকি ছিল, এইটুকু আমি আজকে শেষ করলাম। এবারে আমরা আমাদের ভাইয়ের কাছে চলে যাব, তার ঝুলি থেকে কি বেরোয় তার অপেক্ষায়। আচ্ছা বেশ, সোমদা তো মোটামুটি অলৌকিকের মুডটা সেট করে দিলেন, কারণ এটা আবার একটা মুড সেটিং এর ব্যাপার থাকে। তো প্রথম আমরা লৌকিক কথায় ছিলাম, সেখান থেকে দাদা এই একটা অন্য লোকে আমাদের নিয়ে গেলেন কাকিমার বাকি দুটো ঘটনা দিয়ে। এবারে আমার বলতেও সুবিধে হবে খানিকটা, কারণ এটা একটা ঘোরের ব্যাপার, তো সুতরাং বলাটা অনেক সহজ হবে। তা আমি প্রথম যে গল্পটা বলবো দাদা, এটা এই গল্পটার কথা তোমাকে আমি বলেও ছিলাম, আমার এক প্রতিবেশী কাকিমার গল্প, এবং এটা ভাড়াটে বাড়ির কিছু ভৌতিক ইনসিডেন্ট। আমাদের এই প্রতিবেশী কাকিমা আমাদের মানে কাকিমাই বলতে গেলে, মানে প্রতিবেশী কথাটা বলাটা ঠিক হবে না, তিনি আমার নিজের কাকিমার সমতুল্য, প্রায় প্রায় কেন একেবারেই।
এবং এই কাকিমার সঙ্গে আমাদের সম্পর্কের মানে যে বয়সটা, সম্পর্কের বয়সটা যে খুব পুরনো তা বলবো না। সম্পর্কের বয়সটা ধরো 5 বছর, হার্ডলি 5 বছর। কিন্তু সম্পর্কের গভীরতা দিয়ে তো সম্পর্ককে আমরা মাপি, বয়স দিয়ে তো সবসময় মাপা যায় না। তা সেই জন্য গভীরতায় এরা একেবারেই আমাদের আত্মার এতটা আত্মীয় যে এদেরকে আর প্রতিবেশী আমরা বলতে পারি না, মানে একেবারেই বলি না এখন আমরা। এবং আমরা একই বিল্ডিং এ থাকি। এটা আমাদের যে অ্যাপার্টমেন্টটা, সেখানে আমাদের দোতলাটা আমরা থাকি, আর কাকিমারা 3 তলায় একটা ফ্ল্যাট, 4 তলায় একটা ফ্ল্যাট, এইভাবে কাকিমারা থাকেন। তা কাকিমা খুবই একজন ভক্তিমতী মানুষ। তার পরিবারের সদস্য সংখ্যা কাকিমা, কাকু এবং তার 2 পুত্র, এবং বড় ছেলের বিয়ে হয়েছে বছর 2 আগে, বছর 2-3 আগে, সে পুত্রবধূ। এই হচ্ছে কাকিমার সংসারের মেম্বার্স। এবং এই কাকিমা ভীষণই বুদ্ধিমতী এবং ভক্তিপ্রাণা একজন মানুষ, তিনিও ঠাকুর মায়ের আশ্রিত। তা তাদেরই ঘটনা, এটা শুধু কাকিমার একার অভিজ্ঞতা নয়, কাকিমার পরিবারের প্রত্যেকের অভিজ্ঞতা। হ্যাঁ, তা এখানে আমাদের এই অ্যাপার্টমেন্টটাতে কাকিমারা আসেন 2017 সালের শুরুতে। তার আগে কাকিমারা একটা ভাড়া বাড়িতে 4-5 বছর ছিলেন, 2013 থেকে 2016 ডিসেম্বর পর্যন্ত। 17 জানুয়ারিতে এখানে চলে আসেন। সেই যে 13 থেকে 16 এই সময়কালের ঘটনাটাই বলবো। তার আগে কাকিমারা আরেকটা জায়গায় থাকতেন, সেটাও একটা ভাড়া বাড়ি। সেখানে কাকিমারা দীর্ঘদিন ছিলেন, মানে কাকিমার 2 ছেলের ছোটবেলাটা ওখানেই কেটেছে, শৈশব কৈশোর সবটাই। সেটাকে শিবতলার বাড়ি বলে। এখন এখানে একটা কথা বলি, আমরা কোথায় থাকি, এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমি শহর কলকাতায় থাকি না, কিন্তু কলকাতার একটা সহদরা একটা টাউনে থাকি। এবং এটা আমাদের ছোটবেলায় এই জায়গাটা একেবারেই মানে গ্রাম বলা যেত, বা একটু উন্নত গ্রাম, একেবারেই মফস্বল একটা শহর। এরকম আধা গ্রাম আধা শহরটাও অনেক পরে হয়েছে। আমরা ছোটবেলা দেখেছি প্রায় গ্রাম। আমাদের ছোটবেলা যেখানে কেটেছে, আমি জায়গাটার নাম উল্লেখ করছি না সঙ্গত কারণেই। হ্যাঁ, জায়গাটার নাম উল্লেখটা বরং থাক। তা খুব প্রাচীন একটা জনপদ এটি, গঙ্গার পশ্চিম তীরে খুব প্রাচীন জনপদ। এবং এটার বয়স প্রায় 600 বছরের কাছাকাছি, 600 অতিক্রান্ত প্রায়। এবং এখানে একটি প্রাচীন মন্দির আছে, সেই মন্দিরের নাম অনুসারে জায়গাটার নাম। বললে এখনই সবাই চিনবে, কিন্তু থাক, বলে কাজ নেই। তা এখন ঘটনা হলো, এখানে আমরাও এক সময় ভাড়া বাড়িতে থাকতাম। আর ভাড়া বাড়ি বলতে এখনকার কনসেপ্টের ভাড়া বাড়ি কিন্তু নয়, মানে ওই ফ্ল্যাট সিস্টেমের যে ভাড়া হয়েছে এখন, সেরকম ভাড়া নয়, পুরনো ধাঁচার ভাড়া বাড়ি। এবং সেই পুরনো ধাঁচার ভাড়া বাড়িতে ধরো একটা এজমালি টয়লেট, এজমালি উঠোন, এরকম ব্যাপারটা আর কি। রান্নাঘরটুকু শুধু আলাদা। আর কোনোভাবে হয়তো একটা বাড়িতে 2-3 ঘর ভাড়াটে একতলায়, দোতলায় বাড়িওয়ালা থাকেন, এরকম সিস্টেম। তা কাকিমারাও এইভাবে এরকম একটা ভাড়া বাড়িতেই ওনাদের দীর্ঘদিন কাটে। সেটাকে শিবতলার বাড়ি বলা হতো। সে বাড়িটাও আমি চিনতাম, তখন পরিচয় ছিল না, কিন্তু চিনতাম। যাই হোক, একই অঞ্চল তো। এবার সেখান থেকে ওরা শিফট করে গেলেন এই বাড়িতে, এই 13 থেকে 16। এই বাড়িটা যে গলির মধ্যে, এই বাড়িটা হচ্ছে আমরা এখন যে ফ্ল্যাটে, মানে যে বিল্ডিংটায় থাকি, যে অ্যাপার্টমেন্টে, তার ঠিক পেছন দিকটা। পেছন দিকে তার গলি, অনেকগুলো পরপর গলি আছে, গলির সামনে দিয়ে একটা রাস্তা চলে গেছে, বড় রাস্তাই বলা যায়। কিন্তু ওই যে গলিটা, ওই যে গলিটার মধ্যে ওই বাড়িটায় তারা থাকতেন না, গলিটা না জানো দাদা, ছোট থেকেই আমরা জানতাম ওই গলিটা একটু অদ্ভুত টাইপের। অদ্ভুত টাইপের গলি মানে ওই গলিটায় কোনো আলো থাকে না, মানে যতই ওখানে ওই ল্যাম্প লাগানো হোক, ল্যাম্প পোস্টে, ওই প্রত্যেকটা ল্যাম্প ফিউজ হয়ে যায়, কেউ ভেঙে দেয়, এরকম ব্যাপারটা। বরাবরই ওই গলিটা কেমন একটা ছমছমে অন্ধকার টাইপের। আর অনেক কুকুরের মেলা গলিটায়, মানে বিস্তর কুকুর। এবং সন্ধে হতে না হতেই ওরা ডাকতে শুরু করে প্রবল ভাবে, এরকম একটা ব্যাপার। সেটা কিন্তু এখনো তাই, মানে আজও তাই। এবারে যাই হোক, সেই গলিটার একেবারে এক্সট্রিম এন্ডে
একটা বাড়িতে কাকিমারা ভাড়া উঠে গেলেন। কারণ ওই আগের বাড়িটাতে একটা সমস্যা হচ্ছিল, ওটা যেহেতু শিব মন্দির থাকায় ওটা দেবত্র সম্পত্তি ছিল। এবারে প্রমোটার সেখানে থাবা বসায়, ন্যাচারালি বাড়িওয়ালা বললো আপনাদের ছেড়ে দিতে হবে, বাড়িওয়ালার সাথে প্রমোটারদের একটা টাসেল ইত্যাদি ইত্যাদি করে কাকিমার ওই বাড়িটা ছেড়ে চলে এলেন এই বাড়িতে। এই বাড়িতে যখন এলেন তখন কাকিমার বড় ছেলে, ও হচ্ছে মেকানিক্যাল ইঞ্জিনিয়ার। তা ও তখন সদ্য সদ্য পড়া শেষ করে চাকরি পেয়েছে এবং চাকরি পেয়ে ওকে মুম্বাইতে চলে যেতে হলো। কাকিমার ছোট ছেলে তখন সব কলেজের বোধহয় সেকেন্ড ইয়ার এরকম। কাকিমা, ছোট ছেলে আর কাকু তিনজন চলে এলেন। বড় ছেলে তো চলে গেছে, 2013 সাল বলছি কিন্তু এটা। এবারে আসার পর বাড়িটার একতলা এবং একতলা বাড়ি 2 ঘর ভাড়াটে, পায়খানা বাথরুম আলাদা, টয়লেট পোর্শনটা আলাদা, আর উঠোনটা এজমালি উঠোন, দোতলায় বাড়িওয়ালা থাকে। আর 2 ঘর ভাড়াটে, একটা মাঝখানে পার্টিশন। কাকিমাদের কিন্তু একটাই ঘর ছিল, তার সঙ্গে একটা ডাইনিং বা লিভিং রুম, সেখানে থেকে বেরিয়ে 1 ধাপ 2 ধাপ সিঁড়ি নেমে গিয়ে একটা রান্নাঘর, এবং সেই রান্নাঘরটা সিঁড়ির তলায় ঠিক বলবো না, কিন্তু রান্নাঘরের পাশ দিয়ে কাকিমাদের টয়লেটে যাওয়া যায়, এরকম একটা ব্যাপার। সদর দরজা একটা। সদর দরজা একটা কেন এটা মেনশন করলাম সেটার কারণও পরে বলবো। আর ওপরে বাড়িওয়ালা থাকতেন। আর পাশে যে ঘরটায় ভাড়াটিয়ারা ছিলেন তারা বেশিরভাগ সময় থাকতেন না, মাঝে মাঝে আসতেন, আবার থাকতেন, আবার চলে যেতেন, আবার অনেকদিন পরে পরে আসতেন, এরকম আর কি। তা যাই হোক, এবার ওপরে বাড়িওয়ালা এক মাসিমা ছিলেন, মানে এক বৃদ্ধা। তার এক ছেলে, তার স্বামী ছিল না, তিনি বিধবা মহিলা। তার এক ছেলে, ছেলের বউ, আর তার একটি নাতি। সে নাতিরও বয়স ধরো এই হায়ার সেকেন্ডারি পরে টরে এরকম, সেই সময়টা নাতির বয়স। এবং নাতির একটা সমস্যা ছিল, নাতি ছেলেটি খুবই ভালো, শান্তশিষ্ট, পড়াশোনায় অ্যাভারেজ, কিন্তু ওর একটু নার্ভের প্রবলেম ছিল। মাঝে মাঝে ওর এই সমস্যাটা দেখা দিত, এবং নার্ভের প্রবলেম থাকার দরুনই ও একটু বেশি কথা বলতো, জানো, কথা বলতে শুরু করলে থামতো না। আর কোনো প্রবলেম যে বিরাট কিছু ছিল সেরকম কিছু না। যাই হোক, তা এখন ব্যাপারটা হলো কি, কাকিমারা যখন এলো, এসে মানে বেশ কয়েকদিনের মধ্যে কাকিমার মনে হলো যে আমি আগেই বলেছি কাকিমা খুব বুদ্ধিমতী এবং ভক্তিপ্রাণা মহিলা। ওনার মনে হলো যে এই বাড়িটা একটু অন্যরকম। মানে যেহেতু একতলা এমনিতেই স্যাঁতস্যাঁতে হয়, সেটা আমরা সবাই জানি, কিন্তু এই স্যাঁতস্যাঁতেটা একটু অন্যরকম স্যাঁতস্যাঁতে, যেন একটা অন্যরকম, যেন গা শিরশির করা একটা ব্যাপার। ঘরের মধ্যে, বারান্দায়, রান্নাঘরে, এরকম একটা ব্যাপার। এবং কাকিমার যে ছোট ছেলে, এই ছোট ছেলের প্রসঙ্গতে একটু পরে আমি আরো বিস্তারিত আসব। কাকিমার ছোট ছেলে, সেও মাকে বলতো, মা কেমন যেন, সে ছেলেটি তখন কলেজে পড়ছে, বায়োকেমিস্ট্রিতে অনার্স নিয়ে পড়ছে তখন। সে বলছে যে মা কেমন যেন লাগছে গো এই বাড়িটায় এসে। তখন কাকিমা প্রথম প্রথম বলছে যে হয়তো পুরোনো বাড়িটা অনেকদিন ছিলাম তো, নতুন বাড়ি, দেখ একটু অ্যাডজাস্ট করতে সময় লাগবে, ঠিক হয়ে যাবে। কাকিমা বলছে আমি না প্রথমে ওর কথায় পাত্তা দিতাম না গো, ও ভাবতাম যে ও বোধহয় এমনি এমনি বলছে। তারপরে ও প্রায় বলতে শুরু করলো কয়েকদিন পর যে মা জানো, আমি যখন ঘরে একা পড়ি, বাবা থাকে না, কাকু সকালবেলা বেরিয়ে যান এবং বিকেলে ফেরেন প্রায়। হয়তো কোনোদিন কলেজ যায়নি, আমি ঘরে বসে পড়ছি, মনে হচ্ছে কি জানো, পিঠের কাছে আমি যেন কারুর একটা উপস্থিতি টের পাচ্ছি চেয়ারের পেছনে, ঘাড়ের কাছে মনে হচ্ছে একটা নিঃশ্বাস পড়ছে। এবং আরো বলতো যে আমার মনে হচ্ছে জানো যে জানলা দিয়ে, এটা কিন্তু সন্ধ্যের পরেও অনেক সময় বলতো, গরমকালে জানলা খুলে হয়তো ও জানলার কাছে বসে পড়ছে। আর ওদের না ওই ডাইনিংটাতে ছিল একটা ছোট ডিভান মতো ছিল, তার সঙ্গে একটা চেয়ার টেবিল ছিল, ও ওখানেই শুতো, ডিভানে শুতো আর ওই চেয়ার টেবিলে পড়তো। বলছে হয়তো জানলা খুলে পড়ছি, মা মনে হচ্ছে আমাকে যেন কেউ দেখছে, একটা গেজ, এবং সেই গেজটা কিন্তু লৌকিক গেজ নয়, একটা অলৌকিক দৃষ্টি আমাকে যেন সবটা আমাকে মাপছে। এগুলো কাকিমা কিন্তু প্রথমে পাত্তা দেননি, যথারীতি কাকিমার মনে হয়েছে তখনই পাত্তা দেননি।
আচ্ছা, এরপরে কাকিমা বলছে জানো, এবারে আমার পালা, আমি রান্নাঘরে রান্না করছি, পেছন ফিরে কুটনো কাটছি, আমার মনে হলো আমার পিঠে যেন একটা কার আঁচল লেগে বেরিয়ে গেল, মানে আঁচলটা ছুঁয়ে বেরিয়ে গেল। হ্যাঁ, এরকম আমি বেশ কয়েকবার ফিল করলাম। তা ভালো, এরকম ভাবে বছর খানেক চললো। বছর খানেকের মধ্যে কোনো সমস্যা হলো না। এবারে ওই যে বাড়িওলি যে মাসিমা, বাড়িওলি মাসিমা কাকিমার কাছে আসতেন, বসতেন, গল্প করতেন, এটা ওটা সেটা, একটু ভালো জিনিস হলে কাকিমাও দিতেন, উনিও এটা ওটা চেয়ে নিয়ে যেতেন, যেমন হয় আর কি। মানে আমাদের পুরনো যে সম্পর্কে তো এরকমই হতো, পুরনো বাড়িওয়ালা ভাড়াটের সম্পর্কগুলো এরকমই ছিল। এরকম ব্যাপারটা, হঠাৎ করে সে বাড়িওলি মাসিমা মারা গেলেন। মানে কয়েকদিনের শরীর খারাপ মারা গেলেন। এই বাড়িওলি মাসিমা যেই মারা গেলেন, তখন ব্যাপারটা আরো অ্যাগ্রেভেটেড হলো। কিরকম হলো, বাড়িওলি মাসিমা না, এই ছোট করে ওরা সেই বব হেয়ার, ছোট ছোট করে সেই পুরোনো দিনের বিধবা মানুষদের চুল কেটে দেয়া হতো না, একদম পাকা চুল, এরকম সেই সনের মাথা এরকম যেন ছোট ছোট করে কাটা। তা বাড়িওলি মাসিমা মারা যাওয়ার পর কাজকর্ম মিটে গেল। কাকিমা বলছে, আমি প্রায় দেখতাম যেন রান্নাঘরে গেছি, সব আনাজ ছড়ানো, দুপুরবেলা আমি সব গুছিয়ে রেখে এসেছি, পেঁয়াজ, আলু, অন্যান্য তরি তরকারি। সন্ধেবেলা গিয়ে দেখছি সমস্ত আনাজ ছড়ানো, এলোমেলো করা, বিশৃঙ্খল ভাবে ছড়ানো রয়েছে আনাজগুলো। আমি প্রথমে ভাবতাম ইঁদুর, কিন্তু ইঁদুর নয়, এটা আমি মনকে বোঝালাম, কারণ কাকু মানে কাকিমার হাজব্যান্ড ভীষণ পরিপাটি মানুষ, ভীষণ সংসারী লোক। উনি না ওই ইঁদুর ছিল না, কাকিমা বলছে ওই বাড়িতে ইঁদুর ছিল না। আর ইঁদুর আসার যে পথগুলো, পসিবল যে ওয়েজ গুলো, সেগুলো তোমার কাকু ভীষণ ভাবে ব্লক করে রেখেছিলেন এটা ওটা দিয়ে, যাতে ইঁদুর উপদ্রব করতে না পারে। আর ইঁদুরের ছড়ানো আর মানুষের ছড়ানো এক নয়, এমন ভাবে ছড়ানো যে মনে হতো কোনো মানুষ একেবারে ম্যানুয়ালি ছড়িয়ে গেছে। এটা কিন্তু আমি একদিন নয়, বেশ কয়েকদিন ধরে লক্ষ্য করতে শুরু করলাম। হ্যাঁ, এবার হচ্ছে আমার ছোট ছেলে বলতে শুরু, আমি কাকিমার জবানিতেই বলছি, যে আমার ছোট ছেলে বলল যে জানো মা, আমি যে তোমায় বলতাম না আমাকে কেউ দেখে, এবার না ওই ঠাকুমাকে আমি দেখছি। ঠাকুমা যেন জানলা দিয়ে, ওই ঠাকুমার চোখ দুটো ঘোলা ঘোলা গোল গোল চোখ, ওই সনের মাথাটা বাড়িয়ে আমাকে যেন দেখছে, দেখি আবার আমি যেই তাকাচ্ছি সরে যাচ্ছে। তারপর তুমি যখন সন্ধ্যেবেলা রান্নাঘরে থাকো, পর্দার ফাঁক দিয়ে যেন মনে হচ্ছে ঠাকুমা দেখে আবার পর্দার পেছনে সরে গেলেন। এবার কাকিমা বললেন যে এবার একদিন কি হলো জানো, আমার একদিন তোমার কাকু, সন্ধ্যেবেলা আমি আর কাকু বাড়িতে আছি, আমার ছোট ছেলে সেদিন ওর কলেজ করে টিউশন পড়া আছে, ওর ফিরতে রাত হবে। তা কাকু বলল কি যে আমি চাটা খেয়ে সন্ধ্যেবেলা বললো আমি একটু ঘুরে আসি, আমি একটু কাছাকাছি কোথাও হয়তো কাজ আছে বলে আমি ঘুরে আসি, তুমি সদর দরজাটা দিয়ে দাও, সদর দরজাটা দিয়ে দাও, উপরের ওরাও তো এখন কেউ নামবে না, আর তাছাড়া পাশের যে ভাড়াটিয়া তারা নেই। তা বললেন, কাকিমা বললেন আমি উঠে সদর দরজাটা দিয়ে দিলাম, দিয়ে কাকুকে আমি বললাম তাহলে আমি ঘরের দরজাটা টেনে দিয়ে আমি রান্নাঘরে গেলাম, কারণ উনি যে বললাম রান্নাঘরটা তো অ্যাটাচড নয়, দুধাপ সিঁড়ি নেমে তারপরে রান্নাঘর। কাকিমা ঘরের দরজাটা এরকম লক করে দিয়ে রান্নাঘরে গেছেন। কাকিমা বলছেন আমি রান্নাঘরে গিয়ে কুটনো করছি, আর শুনছি যে ঘরের ভেতরে আমার আলমারিটা কেউ খুললো, খুলে এবারে আমার লকারটা খুলে এবার লকারটা বন্ধ করলো, কিছুক্ষণ পর থেমে থেমে আলমারিটাও বন্ধ করলো। এটা শোনার পর নিজের লকার বা নিজের আলমারি খোলার শব্দ কিন্তু চেনা যায়, নিজের মোবাইলটা বাজলেও যেমন শোনা যায়, নিজের আলমারি খুললে নিজের আলমারির শব্দ এটা বোঝা যায় দাদা। একদম একদম তাই কাকিমা তখন বললেন যে কি হলো ব্যাপারটা, তোমার কাকু তো বেরিয়ে গেছে আমি জানি, আর তাছাড়া এলে তো সদর দরজাটা খুলতে হবে আমাকে গিয়েই, আর ওপরের ওরাও যদি খুলে যায় সেটাও তো আমি টের পাবো, কারণ আমার রান্নাঘর আর সদর দরজাটা মুখোমুখি, ওপরের ওরাও যদি কেউ নেমে খুলে যায় আমি তো দেখবো।
সদর দরজা তো খিল দেয়া, আমি তো পরিষ্কার দেখতে পাচ্ছি। তাহলে আমার ঘরে কে ঢুকলো? বাড়িওয়ালাদের কেউ কি? কিন্তু এটা তো হতে পারে না, ওরা তো সেরকম মানুষই নয়। ওর তখন আমি গেলাম, গিয়ে দরজাটা খুললাম ঘরে, গিয়ে আমি আলমারিটা খুললাম, চাবি কিন্তু যেখানে ছিল সেখানেই আছে। আলমারিটা খুললাম, লকারটা খুললাম, অ্যাজ ইট ইজ, নো চেঞ্জ। তার মানে এটা কি শুনলাম আমি? তিনি আবার লকারটা দিয়ে আলমারি বন্ধ করে চলে এলেন। বলছে তবু তোমার কাকু ফিরতে আমি বোকার মতো বললাম যে আচ্ছা তুমি কি এসেছিলে মাঝখানে? বলছে কি আশ্চর্য, এলে তো তুমিই খুলে দেবে আমাকে, আমি আসতে যাব কোন দুঃখে? হ্যাঁ, হলো। আচ্ছা, এবার এবার যেটা হলো সেটা হচ্ছে, বাড়ি এই এই করে করে বছর দেড়েক কাটলো, বছর দেড়েক দুয়েক কাটলো, বা আরো একটু বেশি সময় বোধহয়। এবার ওই যে বাড়িওয়ালার নাতি, সে ছেলেটি কিন্তু কাকিমাদের ঘরে আসতো, গল্প করত। কাকিমার ছোট ছেলে ওর সঙ্গে বসে অনেকক্ষণ গল্প করতো, আর গল্প করতে শুরু করলেও থামতো না। ওই যে বললাম না, ওর একটু নার্ভের প্রবলেম ছিল, যখন ওটা একটু বেশি হতো তখন ও কথা বলেই যাচ্ছে এরকম। ও কি করতো, ডাইনিং এ বসে, চেয়ারে বসে পা দুলিয়ে দুলে এরকম দুলে 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 গল্প করতো। এবার ওই ছেলেটির খুব শরীর খারাপ হলো। মানে ছেলেটি খুবই ভালো ছেলে, ঠান্ডা নিরীহ ছেলেটি মাঝে মাঝে এরকম অসুস্থ হয়ে পড়ে। কাকিমারাও খুব কষ্ট পাচ্ছে এটা শুনে আর কি। ছেলেটিকে দেখতে যাচ্ছে বারবার ইত্যাদি। ছেলেটি না যেন বাঁচলো না, ছেলেটি মারা গেল। মানে সেবারও হায়ার সেকেন্ডারি পরীক্ষা দেবে, ছেলেটি বাবা মারা গেল। ছেলেটি যখন মারা গেল না দাদা, তারপর থেকে উপদ্রবটা মাত্রা ছাড়িয়ে গেল। কিরকম হলো, কাকিমা বলছে ছেলেটি মারা গেল, আমরা সত্যি খুব কষ্ট পেয়েছি গো, সত্যি বলতে কি আমাদের মন মেজাজও ভালো লাগতো না। এবং আমি আর তোমার ভাই, আমরা মানে কাকিমার ছোট ছেলে, বলছে আমরা দুজনে যখন মা বেটাতে একা থাকতাম সন্ধ্যেবেলা, আমরা বলতাম দেখ ও বেচারি এসে কত গল্প করতো বলতো, এইটুকু বাচ্চা ছেলে চলে গেল, ওর কথা খালি মনে পড়ে, মুখটা ভাসে। বলছে আমি আর তোমার ভাই ঘরের মধ্যে বসে হয়তো কথা বলছি, আমরা শুনতে পাচ্ছি ডাইনিং এ চেয়ারটা টানলো কেউ। ওরে বাবা, চেয়ারটা টানলো, চেয়ারটা টেনে বসলো। চেয়ারটা টেনে বসলে কিন্তু সেইটা চোখ বন্ধ থাকলেও বোঝা যায় যে কেউ আমার পাশে বসলো। ওরা কিন্তু ভেতর থেকে বুঝতে পারছে। এবারে বাইরে এলো, বাইরে এসে দেখলো চেয়ারের পজিশনটা চেঞ্জ হয়ে গেছে। ও বাবা, পজিশনটা চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ। আচ্ছা, এবারে ধরো ঘরে বসে আছে কাকিমারা, হঠাৎ করে টিভি চলতে শুরু করলো। ও মা, টিভির মেন সুইচ বন্ধ করা, টিভি চলছে আপনা আপনি। কাকিমারা গিয়ে দেখছো মা টিভি চলছে, কি আশ্চর্য কথা, টিভিতে মেন সুইচ তো অফ করা। তাড়াতাড়ি আবার মেন সুইচ অন করে আবার অফ করলো, তখন আবার থামলো। এরকম প্রায়ই হতো, প্রায় হতো। এবং চেয়ার টানাটাও কিন্তু একদিন নয়, চেয়ার টানাটাও প্রায় হতো। এবং ও কাকিমার ছোট ছেলে, সে বলছে, আমাকে বলছে দাদা জানো, এবার তো মা মাঝে মাঝে মাসির বাড়ি, ওদের কাছে মাসির বাড়ি যেত, আমি ঘরে একা থাকতাম। আমার মনে হতো কি জানো, আমার পাশে ওই ভাইটা বসে আমার সাথে পা দুলিয়ে দুলিয়ে কথা বলছে। ও যেমন একটা পায়ের উপর আরেকটা পা কথা বলছে, বলছে আমি ডিভানে পড়ছি আর চেয়ারটার সামনে আমার মনে হচ্ছে চেয়ারে বসে আছে, আমার সাথে কনস্ট্যান্টলি কথা বলে যাচ্ছে। এইটা করতে করতে যখন এই হঠাৎ টিভি চলা, চেয়ার টানা, চেয়ারের পজিশন চেঞ্জ এইগুলো হতে শুরু করলো না, তখন কাকিমা আর পারলো না। কাকিমা বললো তখন আমার ধৈর্যের বাঁধ ভেঙে গেল। তখন আমি তোমার কাকুকে বললাম যে আমি আর থাকতে পারছি না এখানে, আমার সারাক্ষণটা অস্বস্তি হচ্ছে এবং মনে হচ্ছে ও আমার পেছনে পেছনে ঘুরছে। এবং আমি আর ছোট ছেলে, তুমি তো সারাদিন থাকো না, আমরা খুব কষ্ট পাচ্ছি গো। এবার তখন কাকু তখন চেষ্টা চরিত্র করতে শুরু করলেন। কাকুর বড় ছেলে যে তখন বাইরে, সে বললো যে বাবা এক কাজ করো, আর ভাড়া বাড়ি দরকার নেই, এখন তো আমিও একটু উপার্জন করছি, ফ্ল্যাট কিনে ফেলো একটা করে। ফ্ল্যাট বললেই তো পাওয়া যায় না, তার জন্য তো বছর খানিক সময় লাগবে। প্রমোটার, এবং সে পাড়ারই প্রমোটার, তাকে গিয়ে কাকু সব কথা খুলে বললেন। কাকু বললেন যে এই পরিস্থিতি আমার, আপনার যদি কোনো রেডিমেড ফ্ল্যাট থাকে আমরা আপাতত ভাড়া চলে যাই, কিন্তু ওই বাড়িতে যা থাকতে পারছি না। প্রমোটার বললেন যে হ্যাঁ, আপনি ওই বাড়িতে ভাড়া গেলেন কেন, আপনি তো একটু জিজ্ঞাসাবাদ করবেন,
যেতে গেলেন বা কেন? বলছি যেতে গেলেন, তখন তো এত বুঝিনি। সত্যি এত কি লোকে বোঝে? আর তাছাড়া ধরো এরা পুরোনো দিনের মানুষ, এনারা তো অত সব ব্যাপারে যে সন্দেহ করা বা সবকিছু অত পুঙ্খানুপুঙ্খ খোঁজ এসবে অভ্যস্ত নন। তা প্রমোটার বললেন দাঁড়ান দাঁড়ান, দরকার নেই, আপনাকে বারবার মাল শিফট করতে হবে না, আমার একটা ফ্ল্যাট প্রায় তৈরি হচ্ছে, আর কিছু কাজ বাকি, আপনি অন্তত মাস 6 অপেক্ষা করুন। মাস 6 করতে করতে 2016 শেষ হলো, কাকিমারা শিফট করলেন। এখানে কিন্তু ঘটনাটা শেষ হলো না। শিফট যখন করছেন, কাকিমার বড় ছেলে, সে বম্বে থেকে, বাবা খবর দিয়েছে শিফটিং হবে, তুই চলে আয়, সে চলে এসেছে। এসে এবার মালপত্র সব আনা নেওয়া হচ্ছে, করতে করতে সব মাল আনা হয়ে গেছে নতুন ফ্ল্যাটে। বাকি একটা দুটো বালতি, দেউ ঢাকনা এইসব আছে। তা কাকু বলছে কি বড় ছেলেকে, যে তুই বাবু একটা কাজ করতো, সকালবেলা কিন্তু দাদা তুই একবার ওই বাড়িতে যা তো, গিয়ে ওই দেউ ঢাকনা গুলো নিয়ে চলে আয় যেগুলো বাকি আছে। তো বললো ঠিক আছে। ও তো লাফাতে লাফাতে গেছে, গিয়ে ও ও ওর থেকে আমার শোনা এটা। ও বলছে দীপ্তদা গেছি, গিয়ে এবারে আমার ওখানে টয়লেটে যাবার প্রয়োজন হয়েছে। তা গিয়ে আমি তো ওই বাড়িতে বেশ থাকিনি, আমি এই ঘটনাগুলো মা, ভাই, বাবা এদের কাছ থেকে শোনা। বাবা প্রথমে বিশ্বাস করতো না, কিন্তু বাবাও পরবর্তীকালে বিশ্বাস করতে শুরু করলো, মানে বাধ্য হলো বিশ্বাস করতে। আমি মা আর ভাইয়ের কাছ থেকে যতটুকু শুনেছি। তা আমি গেছি, গিয়ে আমার টয়লেট পেয়েছে, আমি মেন দরজা তো বন্ধ আছে, আমি টয়লেটে গেছি। এবার টয়লেটে গিয়ে আমার মনে হচ্ছে দিন ভর, মানে একেবারে, মানে কটকটে দিন আর কি, মানে একদম দিনের আলো পরিষ্কার বাইরে। আমার মনে হচ্ছে টয়লেটের বাইরে কারা কথা বলছে। বাপরে। পাশের ভাড়াটেকেরা কিন্তু নেই, এবং ওপরের ওদের কোল্যাপসেবল গেট দেওয়া। টয়লেটের বাইরে আমার মনে হচ্ছে কথা হচ্ছে অনেক, প্রচুর লোক কথা বললে যেমন হয় না, সেরকম একটা হুইসপারিং হচ্ছে টয়লেটের বাইরে হচ্ছে। আর তখন তো আমার মাথার মধ্যে ওইগুলো কিলবিল করছে। আমার আর টয়লেটের কোনো প্রয়োজন নেই, আমি অর্ধপথে সবকিছু ফেলে রেখে তাড়াহুড়ো করে বাইরে বেরিয়ে এসে দেখলাম একেবারে কেউ নেই, কিচ্ছু নেই। আমি ওই বালতি ঢাকনা গুলো যা যা ছিল নিয়ে আমি চলে এলাম সঙ্গে সঙ্গে। বলছি এবারে তো এই বাড়িতে শিফটিং হয়ে গেল ফ্ল্যাটে, কাকিমার বড় ছেলে চলে গেল, কিন্তু ওই যে পাকা চুল বুড়ি মাসিমা, উনি কিন্তু গেলেন না, উনি ওখান থেকে এখানে এলেন। সর্বনাশ। ওখান থেকে এখানে এলেন, এবং যেটা হলো সেটা হচ্ছে কাকিমার ছোট ছেলে, তার থেকে আমার শোনা, বলছে আমি এখানে এসে পড়তাম, আমার মনে হতো ওই জানলার বাইরেটা অনেকটা একটা এক্সটেন্ডেড পার্ট থাকে না আমাদের, ওই প্যারাপেট গোছের, ওইখান থেকে এক দুটো চোখ উকি মারতো আমার দিকে। উকি, ওই ঝাঁকড়া বুড়ি চুল, ওই রকম মাথা নিয়ে উকি দিত। এবং আমি যখন দুপুরবেলা শুয়ে আছি ধরো, বলছে ঘুমোইনি, হয়তো বই পড়ছি, পড়তে পড়তে চোখটা হালকা করে লেগে এসেছে, পায়ের কাছে মনে হচ্ছে উনি বসে আছেন, আমার দিকে চেয়ে আছেন। এবং এটা কাকিমার বড় ছেলে আমায় বললো, বলে এটা শুধু ভাইয়ের কথা নয়, এটা শুধু ওর কথা বলে উড়িয়ে দেওয়া যাবে না যে ও সব সময় কিছু ফিল করে, ও একটু কিন্তু ফিল করে, ওর এটা একটা ব্যাপার আছে। তা বলছে আমি ছুটিতে এসেছি, আমি আর ভাই দুপুরবেলা মেঝেতে শুয়ে আছি, গরমকাল, আমাদের নতুন ফ্ল্যাট, পুজো আচ্ছা করে ঢোকা হয়েছে, কোনো কিছু অসুবিধা হবে না, আমরা তো জানি সব, আমরা জেনে জুড়ে চলে এসেছি। বলছে কি বলবো দীপ্তদা, ভাই ঘুমিয়ে পড়েছে, আমি শুয়ে আছি পাশে, এবং আমার চোখটা কিন্তু, আমি কিন্তু ঘুমোইনি, চোখটা বন্ধ করে আমার মনে হচ্ছে ভাইয়ের পায়ের কাছে এরকম মাটিতে থাবা গেড়ে এক বুড়ি মানুষ, এরকম সনের মতো চুল বসে আছে। আমি তাকে চাক্ষুষ করিনি কোনোদিন, ওরা দেখেছে, ওদের থেকে শুনেছি, বসে আছে, এবং ক্রমশ গুড়ি মেরে মেরে এরকম ক্রল করে ভাইয়ের ওপর দিকে উঠছে। কি সাংঘাতিক! প্রায় তার মুখের ওপরে ঝুঁকে পড়ার খাপ। ওরে বলছে বাবা। তখন আমি কিচ্ছু না ভেবে, মানে অটোমেটিক্যালি যেন আমার, মানে অ্যাজ ইফ বাই রিফ্লেক্স, আমার পাটা চলে গেল শটান তার দিকে, এবং আমি একটা কিক করলাম, যেন মনে হলো যে একে তো আগে ঝেঁটিয়ে বিদেয় করি, আমার ভাইকে তো বাঁচাই, তারপর পরের কথা। আমার পাটা দিয়ে একটা কিক করতে মনে হলো জানলা দিয়ে
ফুসমন্তরে বেরিয়ে চলে গেল। বলছে এটা কিন্তু আমি ফিল করেছি, জানলা দিয়ে বেরিয়ে চলে গেল হুশ করে। সাংঘাতিক, বিভৎস। বিভৎস। কিন্তু এইটা ঠিক হলো কাকিমাদের যে দেশের বাড়ি, সেখানে একজন মানুষ আছেন, উনি এরকম কিছু সাইকিক বিদ্যা ওনার আয়ত্তে, তার কাছে কাকিমা তাঁর শরণাপন্ন হলেন। এবং আমি আগেই বলেছি ওরা ঠাকুর মায়ের ভক্ত, এবং সেইভাবে তার শরণাপন্ন হয়ে এবং নানা রকম মানে কিছু রিচুয়ালস করে এবং ওই ভাইকে কিছু প্রোটেকশনের জন্য কিছু দিয়ে টিয়ে আর কি, তারপরে ও ঠিক হলো। কিন্তু সেটা অনেক পরে, হ্যাঁ, অনেকটা সময় লেগেছে। এই গেল ভাড়াটে বাড়ির ঘটনার আর কি কাকিমাদের। কিন্তু এই ভাইয়ের গল্প কিন্তু এখনো কিছু আছে, সেটা আমি বলবো কি? হ্যাঁ, একদম, একেবারেই। আচ্ছা, এই ভাইয়ের গল্প বলতে, এই যে কাকিমার ছোট ছেলে না, ও অনেক কিছু অনুভব করতে পারে, মানে ও অলৌকিকের সংকেত পায়, সোজা কথা। আচ্ছা, মানে ওই সিক্স সেন্সটা ওর খুব প্রখর, এটা হচ্ছে ব্যাপার। এবারে ও এখনো বায়োকেমিস্ট্রিতে পিএইচডি করছে, খুবই ভালো ছেলে, সায়েন্স ব্যাকগ্রাউন্ডের ছেলে। ওর এসব হয়তো বিশ্বাস করার কথা নয়, কিন্তু সায়েন্সের মানুষও কিন্তু বিশ্বাস করে, এরকম আমি অনেককেই জানি, মানে যারা ঠিকঠাক সায়েন্সের লোক তারা বিশ্বাস করেন। তা ও এগুলোতে বিশ্বাস করে, কিন্তু ওর একটু রাশিগত কারণেই হোক বা যাই হোক না কেন, ও এগুলোতে বিশ্বাস করে এবং ও ফিল করে। এটা খুব বেশি দিন আগের ঘটনা নয় গো, কয়েক মাস আগের ঘটনা। ও না একটা ইউটিউবে ও একটা চ্যানেল করেছে, সেই ওই আইআইটি জয়েন্ট এসব পড়ানোর জন্য, মানে কেমিস্ট্রি প্লাস বায়োলজি এরকম একটা করেছে। তা করে ওইটার তো ভিডিও শুট করতে হয়, করে তো ওটা আপলোড করে, এটাই বোধহয় নিয়ম। একদম একদম একদম, হ্যাঁ। এবার কাকিমাদের আমাদের অ্যাপার্টমেন্টে না 3 তলায় কাকিমাদের একটা ফ্ল্যাট, আর 4 তলায় আর একটা ফ্ল্যাট, মানে একেবারে মাথায় মাথায় এরকম। তা 4 তলার যে ফ্ল্যাটটা সেটা একেবারেই ফাঁকা, ওটাতে ওই শুধু মাঝে মাঝে গেট টুগেদার হলে খাওয়া দাওয়া বা হয়তো কিছু অনুষ্ঠান হলো, লোকজন এলো থাকলো টাকলো, এই পারপাসে ব্যবহার করা হয়। আর ও ওখানে ওই ভিডিও ক্লাসগুলো নেয়, ভিডিও শুট গুলো করে। ওখানে একটা ওই কালার বোর্ড আছে, কালার ছক আছে, সেই সব দিয়ে ও স্ট্যান্ডের ওপরে দাঁড়িয়ে ওই মোবাইল রেখে করে টরে। যাই হোক, তো এখন ও বলছে যে ওই 4 তলাটায় দীপ্তদা, মা যায়, বাবা যায়, দাদা বৌদি সবাই যায়, কেউ কিচ্ছু ফিল করে না কোনোদিন। বলছে আমি না 4 তলায় গেলেই আমার মনে হয়, এটা কিন্তু আমাদের বিল্ডিং এর ঘটনা বলছে, আমি যে বিল্ডিং এ থাকি, আমি দোতলায় থাকি, আমরা কোনোদিন কিছু ফিল করিনি। হ্যাঁ, টুকটাক, মানে সেরকম বলার মতো কিছু না। 3 তলাও ঠিক আছে, 4 তলায় ও বলছে আমার প্রায় মনে হয়েছে ঘরময় বারান্দাময়, দুটো ঘর বারান্দা জুড়ে নূপুর বাজছে, নূপুর বাজছে। এবং সেটা কিন্তু খুব পরিষ্কার, মানে ঘুরে ঘুরে নূপুর বাজছে ঘর বারান্দা জুড়ে। হ্যাঁ, এবং সেটা দুপুর বেলা, ভর দুপুরে। আমি যখন একা যাই ওপরে, ভর বিকেলে, সন্ধে বেলা তো বটেই, হ্যাঁ, কিন্তু বাবা মা সঙ্গে থাকলে হচ্ছে না, দাদা আমি যাচ্ছি হচ্ছে না, বৌদি একা যাচ্ছে, বৌদি ফিল করছে না, কিন্তু আমি ফিল করছি। এবং সব থেকে বড় কথা, আমি যখন এরকম ফিল করছি, আমি বাড়িতে বলিনি মাকে, কারণ বললেই ওরা খানিকটা বলে তুই ওরকম ফিল করিস, সবেতেই তো। হ্যাঁ 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 হ্যাঁ, সবেতেই নুপুর বাজছে। অনেক পাখির আওয়াজ, নুপুরে পাখির হেঁটে গেলে নাকি অনেকটা নুপুরের মতো আওয়াজ, এটা শুনেছি আমি। তা ও বলছে কি, আমি তখন ভাবলাম কি তাহলে কোনো পাখি হাঁটে বলে নুপুরের আওয়াজ, কিন্তু সেটা ছাদে হাঁটলে হতে পারে, ছাদে হাঁটলো আমি আওয়াজটা পেলাম, সেটা হতে পারে। ঘরের মধ্যে নুপুরটা বৃত্তাকারে এরকম ভাবে পাক খাচ্ছে, এটা কি পাখি পাক খাচ্ছে? আর নুপুর বাজ যেটা হয় বলো? আমি বললাম তাই তো, এটা কি হতে পারে? বলছে তোমাকে যদি আমি নিয়ে যাই, তুমিও বলবে আমি মিথ্যে কথা বলছি, তুমিও টের পাবে না, কিন্তু বিশ্বাস করো এরকম হয়। বলছে এবার যেটা হলো, বলছে আমি এবারে দুপুরবেলা গিয়ে ওখানে আমি ক্লাস করতাম,
ওরকম কালার বোর্ডে লিখে টিকে সব সেটিং করে আমি গোটা ক্লাসটা 1 ঘন্টা 1.5 ঘন্টা বকে বকে শেষ হয়ে গেলাম। ক্লাস হলো, আমার মনে হলো ভিডিও রেকর্ডিং হয়ে গেছে, এবার আমি আপলোড করব। বলছে আমি যে কদিন ক্লাস করেছি পরে এসে দেখি ভিডিওটা পুরো ব্ল্যাক, কিচ্ছু রেকর্ডিং, কোনো রেকর্ডিং হয়নি। বলছে সারাক্ষণটা আমি মিথ্যে বকে গেলাম, আর ওই সারাক্ষণটা নুপুর বাজছে কিন্তু। আর ওই যে ব্ল্যাক, ওই পুরো স্ক্রিনটা তো ব্ল্যাক, ওই ব্ল্যাঙ্ক স্ক্রিনে বা ব্ল্যাক স্ক্রিন যাই বলি, সেখানে কিন্তু আমি ব্যাকগ্রাউন্ডে নুপুর শুনছি। আর পুরো স্ক্রিন ব্ল্যাক, পেছনে নুপুরের ধ্বনি। হ্যাঁ, বলছে আমি দাদাকে বসিয়ে যখন, দাদারও তো কাজ আছে, ও তো অনলাইনে কাজ করে, ওকে বসিয়ে আমি কতক্ষণ করাবো, ওকে যেই বসিয়ে করলাম তখন ঠিক আছে, কিন্তু আমি রোজ ক্লাস করব দাদা বা মা বসে থাকবে, এটা হয়? বলছে আমি ওই ঘরে পড়াইবে, দোতলায় পড়ানো একটু অসুবিধে, অনেক নয়েজ আসে ইত্যাদি। বলছে তখন বলছে তাও আমি দোতলাতেই কষ্ট করে পড়াতাম। বলছে তারপর হলো কি জানো, একদিন মাঝরাতে আমি উঠেছি, উঠে আমি টয়লেটে যাব আমার ঘর থেকে, ডাইনিংটা পেরিয়ে আমাদের টয়লেট, সব ফ্ল্যাটেরই একই ফরম্যাট, আমাদের প্যাটার্ন আমাদের বিল্ডিং এ। তবে যেতে গিয়ে দেখছি রান্নাঘরের পোর্শনটা অন্ধকার, আমি দেখছি কি ওখানে একজন দাঁড়িয়ে আছেন। হ্যাঁ, এবং অবয়বটা পুরুষ কি নারী, বলছেন যতদূর মনে হচ্ছে নারীর অবয়ব, কোন নারী অবয়ব দাঁড়িয়ে আছে, সাদা একটা ফিনফিনে একটা পর্দার মতন জড়ানো তার গায়ে। আমি আর টয়লেটে যেতে পারলাম না, এসে শুয়ে পড়লাম, বাবাকে বললাম বাবা একটু আমাকে দাঁড়াও না। বাবা বললেন এই তো দেখ হয়েছে, এত বড় ছেলে, তোকে আমি এখন দাঁড়াবো গিয়ে, বলতো আমিও তো সার দুপুরে ঘুমাই না। বলে বাবা যাই হোক রেগে মেগে গিয়ে দাঁড়ালো, আমি টয়লেটে গেলাম, এলাম, বাবা গেল, কিছু নেই। বলছে এটা 1 দিন 2 দিন 3 দিন দেখে এবার আমি মাকে বললাম যে মা আমি তো আর পাচ্ছি না গো। করে কাকিমা আবার গেলেন সেই ভদ্রলোকের কাছে, সে কাকিমার দেশের দিকে গিয়ে আবার ওনাকে সব কথা বললেন, বলতে আবার উনি কিছু প্রোটেকশন দিলেন, তারপর ভাই ঠিক হয়েছে। এখন এই মাস 2 হলো এই প্রবলেমটা থেকে একটু মুক্ত হয়েছে। এবং ও যখনই ও টিউশন করে আমাদের বাড়ি আসতে গেলে না, একটা পুকুর পরে, তার পাশে একটা কাঁঠাল তলা আছে, ও যখনই আসে ওর মনে হয় আমি আমার সাইকেলের পেছনটায় কেউ বসে পড়লো, কাঁঠাল তলায় এসে পেছনটা ভারী হয়ে গেল, আমি যেন কাউকে ক্যারি করছি। যেই আমাদের কাঁঠালতলা পেরিয়ে গিয়ে আমাদের ফ্ল্যাটের সামনে এলো, পেছনটা হালকা। বলছে এটা আমার 2-3 দিন মনে হয়েছে। হ্যাঁ, এবার এমনিতে ওই জায়গাটা একটু ছমছমে আমাদেরও মনে হয়, কিন্তু আমাদের সেটা মনে হয়, ও এটা একদম মানে ফিল করে, একেবারে মানে রক্ত মাংস দিয়ে অনুভব করে আর কি। তা এই হচ্ছে ভাইয়ের ঘটনা, কিছু বললাম। আরেকটা গল্প বলবো কি? আমার মনে হয় দীপ্ত ওর সঙ্গে বোধহয় কমিউনিকেট করার চেষ্টা করে, জানো তো, মানে ওকে ফাঁকা পেলে, কারণ যেহেতু ওর মধ্যে সেই সাইকিক পাওয়ারটা রয়েছে, আছে ও যেহেতু ধরতে পারে, তো ওকে যখন ওরা একা পায়, আমার মনে হয় যে ওর সঙ্গে একটা যোগাযোগ স্থাপন করার চেষ্টা করে। একদম তাই, একদম তাই। এবং এটা না, এটা ও নিজে বলছে, মানে ও তো অত বড় একটা ছেলে, ও তো পাগলের মতো বকছে না, ও কি ভুলভাল বলবে? তাহলে যে ছেলেটা গবেষণা করছে রাজাবাজারে, সে কি ভুলভাল বকতে পারে? সে বলছে আমি কেন পাগলের মতো বকবো বলতো, এগুলো তো আমি রিয়ালাইজ করি বলেই বলছি। হ্যাঁ, আর সবচেয়ে ভাবো তো তার কতটা কষ্ট হচ্ছে, এইটাই মানে আমাদের কাছে যেগুলো মানে মজলিশি আড্ডা, কিন্তু যে জীবন দিয়ে অনুভব করে, কতটা কষ্ট সেই ছেলেটির। আর তার মধ্যেও এইটা তো আরেকটা মানসিক যন্ত্রণা, আমরা বারবারই বলি, যদি সেটাকে কেউ বিশ্বাস না করে। হ্যাঁ, একদমই তাই। সেটা জানি আরো একটা অ্যাডেড একটা যন্ত্রণা। কিন্তু হ্যাঁ, মানে এই আমি বুঝতে পারছি, মানে এই ছোট্ট ছেলেটির কতটা ট্রমা যাচ্ছে, ওর একটা পাওয়ার ভগবান হয়তো দিয়েছেন, কিন্তু সেটাই এখন অভিশাপের মতো হয়ে গেছে, যে সে ওটাকে সে মানে সেটা নিয়ে তো বেঁচে থাকা খুব মুশকিল, খুবই মুশকিল। আমরা
আশা করব যে ও মানে এই অবস্থাটা থেকে বেরিয়ে আসুক, একদমই তাই। স্বাভাবিক, হ্যাঁ, একটা স্কলারলি ভালো ছেলে, সে একটা স্বাভাবিক জীবন যাপন করুক, এটাই আমরা চাইবো। যে ওর এই যে যন্ত্রণাটার মধ্যে দিয়েও যাচ্ছে, যে টয়লেটে হ্যাঁ যেতে পর্যন্ত পাচ্ছে না, মানে কতটা অপারগ হয়ে সে তার বাবাকে ডাকছে। এরকম মানে দেখাটা তো, এটা তো ফ্রিকোয়েন্টলি, মানে এটা ধরো এক আধ দিন হলো, 2 বছরে একদিন, সেটা নয়, মাঝে মধ্যেই হতো ওর এটা। মানে এই মাস দুয়েক হলো এটা একটু বন্ধ আছে, মাস দুয়েক হলো একটু ঠিকঠাক আছে। তা এখন এই এতগুলো বছর খুব সাংঘাতিক। এই প্রসঙ্গে এই বাড়ির গল্প যে ভাই বলছিল, একটা না মানে একটা হিলেরিয়াস গল্প মনে পড়ে গেল আমার, মানে এটাকে আমি বললে বুঝতে পারবে। মানে একটা খুব খুব ছোট্ট ঘটনা, আমি প্ল্যানও করিনি, হঠাৎ আমার মনে পড়ে গেল। তো আমাদের যখন দাদুরা কলকাতাতে এসে সবাই সেটেল করছে, আমরা তো অরিজিনালি ঢাকা বিক্রমপুরের মানুষ, তো সেখান থেকে যখন ঠাকুরদা এসে এখানে তার ফ্যামিলি পেতেছেন, পরপর ভাইয়েরা আসছেন, ঠাকুরদার ভাইয়েরা, এবং এখানে এসে বাড়ি টাড়ি দেখে টেখে এখানে ওরা কলকাতাতে স্থায়ীভাবে পাকাপাকি ভাবে সেটেল করবে, এরকমই মনস্থ করেছেন। তো বাবাদের এক কাকা, সে এসে এরকম বাড়ি খুঁজছে, বাড়ি খুঁজতে খুঁজতে বোধহয় নর্থের দিকে, আমার মনে আছে রাস্তাটার নাম, কিন্তু আমি রাস্তাটার নাম বলছি না। তো সেইখানে একটি বাড়ি, খুব সুন্দর বাড়ি, খোলামেলা দারুণ বাড়ি, খুব পছন্দ হয়ে যায়, আর খুবই রিজনেবল একটা টাকা, মানে টাকাটা বেশ কম। তো এটা তো হাতে চাঁদ পাওয়ার মতো, যে এত পছন্দসই একটা বাড়ি আর এত কম এতে। কিন্তু সেখানে মানে যিনি মধ্যস্থতা করছিলেন, সে যে কেনা বেচার মধ্যেকার যে মানুষটি থাকে, তো সে আর কি ভাড়ার জন্য নিয়ে গেছিল, সে এবারে বলছে, সে কিন্তু খুব অনেস্ট বলতে হবে এটা, সে বলছে দেখুন কিচ্ছু প্রবলেম নেই, মাঝে মাঝে হয়তো দেখবেন বসার ঘরে একজন বসে আছে, কি কখনো দেখবেন এই একটু জানলা দিয়ে উকি দিয়ে চলে গেল, ক্ষতি টতি কিছু করে না, বলে ক্ষতি টতি কিছু করে না, এত ভালো বাড়ি, এত কম দামে পাচ্ছেন, ওই মাঝে মধ্যে একটু চলে যাবে এদিক দিয়ে, কি দেখবেন একটু বসে আছে, ওটা একটু ইগনোর করবে। এবং এই কথাটা মানে প্রবল একটা মজার কথা, এবং এই প্রসঙ্গে আমার মনে পড়লো, আমি না শুনেছি জানো, সত্যি মিথ্যে বলতে পারবো না, আমাদের এই অঞ্চলের একটি স্কুলের একজন মাস্টারমশাই বলেছিলেন যে তার এক কলিগ, তিনি ভূগোলের মাস্টারমশাই, তিনি বলেছিলেন জানিস, সে তার বাড়িটায় একজন বাস করে, কিন্তু তারা ভয় পায় না, তারা জানে সে আছে, বাড়িটা কিন্তু ওদের সেকেন্ড হ্যান্ড, বাড়িটা ওরা কেনে, এবং এটা জেনে কেনে যে বাড়িটা খুব ভালো না, ওরা একটু সাহসী মানুষ টানুষ হবে, ডাকাবুকো, তা নাহলে অত জেনে বুঝে, এই তুমি যেমন বলছো, কিনবেই বা কেন, কিনেছে, এবং তাকে তারা প্রত্যক্ষ করে চলেছে দিন রাত, মাঝে মাঝেই সবাই মিলে, কিন্তু সে কোনো ক্ষতি করে না, তার সাথে নাকি তারা অ্যাডজাস্টেড, তার কাছে যারা পড়ে তারা আবার ওই মাস্টারমশাইয়ের কাছেও পড়ে, তারা এসে গল্প করেছে, বলছে ওই স্যারেরা ভয় পায় না স্যার, জানেন, উনি অভ্যস্ত, ওনারা সবাই বাড়ির, তাকে ওরা মাঝে মাঝেই দেখে, কিন্তু পাত্তা দেয় না, ওই আছে ও একটা মেম্বার বাড়ির, মানে আছে ভালো ভালো, তো আমরাও আছি, ও আছে, মানে ভূতে মানুষে বাস করে, কি সুন্দর, দেখো তো আপন করে নিয়েছে, মানে এইটা তো আমি এটা জানি না সত্যি কতটা সত্যি, কিন্তু এটা না আমি শুনেছি জানো 2-3 জনের কাছেই। না দীপ্ত, আমি তোমাকে বলছি, তুমি যদি একটু পেছন দিকে আমার প্লে লিস্টে চলে যাও, সব বন্ধুদেরকেই বলছি যারা হয়তো ওই ভিডিওটাকে মিস করে গেছো, ওইটা একটা সাংঘাতিক ভালো, মানে আমার কাছে একটা ভীষণ পছন্দের একটা এপিসোড ছিল। আচ্ছা, তখন গল্প হলেও সত্যি না, আমি তখন এমনি ভিডিও করে করে আপলোড করতাম। আচ্ছা, আমার এক কাজিন দিদি,
হ্যাঁ, তারা আমাদের এই দক্ষিণ কলকাতার, আমি তো টালিগঞ্জে থাকি, আমার টালিগঞ্জ থেকে খুব কাছে একটা অত্যন্ত প্রাণচঞ্চল জায়গা, এবং ওদের বাড়ির পাশে একটি নামকরা কলেজ আছে। মানে প্রচুর লোক, মানে প্রচুর লোক সারাদিন। ওই বাড়িতে একজন ডাক্তার ভদ্রলোক বাস করেন, এবং সেই ডাক্তার ভদ্রলোকের, সেই অশরীরী ডাক্তার ভদ্রলোকের ওষুধ খেয়ে দিদির মা সুস্থ আছেন। ও আচ্ছা। মানে এর একটা বিরাট গল্প আছে, আমি যেহেতু পর্বটা রয়েছে বলে আমি এখানে আর বলছি না। বোধহয় তোমরা দেখো তিনি আছেন বলে বোধহয় আমি নাম দিয়েছিলাম। আচ্ছা, তো সেই গল্পটা তুমি একটা যদি বলো কোনো এপিসোডে। না, এটা সাংঘাতিক। আচ্ছা, আমি একটু টুকরো বলছি, মানে এই ঘটনাটা কেমন হয়েছে। যে এই যে ভদ্রলোক, এই ভদ্রলোক এই বাড়িতে বাস করেন। আমার দিদির পূর্বজরা যখন এটা কেনেন, তখনই বাড়িটির বয়স প্রায় 100 বছরের কাছাকাছি হতে যাচ্ছিল। তো অনেক দিনের পুরনো বাড়ি, কিন্তু বাড়িটাকে তারা খুব যত্ন টত্ন করে রেখেছে। আজও তারা সেখানে বাস করে, এবং সেখানে তেতলার একটি ঘর, সেখানে দিদির ভাইয়ের এতদিন তার বেডরুম ছিল সেই ঘরটা। কিন্তু মানে তারপরে তারা অন্য জায়গায় কর্মসূত্রে অন্য জায়গায় চলে গেছে, কিন্তু কলকাতাতে এলে ওই ঘরটা, মানে ওটা রীতিমতো ব্যবহারের ঘর, বুঝতে পারছো, বেডরুম, হ্যাঁ একদম ব্যবহারের ঘর। সেইখানে একজন ভদ্রলোকের অস্তিত্ব আছে, যার নাম সতীশ। আচ্ছা। এবং এই ভদ্রলোক যে রয়েছেন তার নানাবিধ, মানে আজও পায় ওরা, আজও। মানে আমাকে যখন দিদি গল্পটা বলেছিলেন, সেই সময়তে আমি ফোন করে বলেছিলাম, দিদি একটুখানি বলো তো, আরেকবার আমি একটু বলবো, গল্পটাকে বলবো, আমাকে একটু পরিষ্কার, কারণ আমি সেই বাড়িতে গেছি। আমি দোতলা অব্দি গেছি, তেতলার ঘরে আমি যাইনি। কিন্তু দিদি বলে, আরে তুই খানিকক্ষণ থাকলেই তো বুঝতে পারবি কেউ নেমে যাচ্ছে, কেউ উঠে যাচ্ছে, বলে এটা তো হামেশা, এটা হামেশা। এবং বলে দেখ না, বলে এই যে তোকে যে এই গল্প বলবো আমি, বলে এই তার একদিন আগেকার ঘটনা, যে আমি একটা সর্ষের তেলের প্যাকেট খুঁজে পাচ্ছি না। তো আমি আমার ছোট মেয়েকে বলছি যে, হ্যাঁ রে, সর্ষের তেলের প্যাকেটটা কোথায় রাখলাম বলতো, কিছুতেই খুঁজে পাচ্ছি না। বললো ঘরের মধ্যে ধপ করে এসে প্যাকেটটা পড়লো। ও বাবা গো! হ্যাঁ, ধপ করে প্যাকেটটা পড়লো। বলে আমার মেয়ে বললো, উমা এটা কি করে হলো? আমি বললাম, আরে ওই সতীশ বাবু দিলেন, খুঁজে পাচ্ছি না বললাম তো। মানে এতটা স্বাভাবিক। এবং তিনি রক্ষা করেন ওদেরকে, মানে একজন মিডিয়াম। সেটাও বলি ভাই, যে আমাদের কলকাতা শহরের একজন অত্যন্ত নামী সেলিব্রিটি একজন সাইকিক, মানে আমি নাম বললে অনেকেই চিনতে পারবেন। এবং তার যারা শিষ্যা, মানে তার কাছ থেকে যারা শিখেছে, তারাও কিন্তু মানে আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রির অনেক বড় বড় মানুষ আছেন। এবং বলিউডেরও কিছু লোক আছে, বম্বে ফিল্ম ইন্ডাস্ট্রিরও কিছু লোক আছে, যারা কিনা এনার সাহায্য অফ অ্যান্ড অন নিয়ে থাকেন। তো এইরকম একজন স্বনামধন্য সাইকিককে একবার এই বাড়িতে এই দিদির বড় জামাই নিয়ে আসেন। এবং তখন বলে যে আমার শ্বশুর বাড়িতে এরকম একটা অস্তিত্ব আছে, তো এটা কে মানে কি ব্যাপারটা আপনি। তখন দিদি বলে যে, জানিস তো, অদ্ভুত পদ্ধতি মানে কি, পুরো ঘরটাকে না ওরা ফুল দিয়ে সাজালো, গোলাপ ফুল, রজনীগন্ধার মালা, গুচ্ছ ধূপকাঠি, বললো সে দামি দামি ধূপকাঠি নিয়ে এসে সেই ধূপের গন্ধ, সেন্ট, মানে রুম ফ্রেশনার ছড়াচ্ছে, এরকম। মানে এবারে ওরা আমাকে বলেছিল যে আপনি যদি চান আপনি উপস্থিত থাকতে পারেন ঘরে। বলে আমার তখন আর সাহসে কুলায়নি, আমি বলেছি না বাবা, আমি বাইরে আছি, আপনাদের যা করার করুন। এবারে করতে গিয়ে বলছে, আমি বাইরে থেকে শুধু শুনছি,
ভেতরে রবীন্দ্রসঙ্গীত গাওয়া হচ্ছে, রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা পাঠ করা হচ্ছে, এই সব হচ্ছে। মানে আমার মনে হচ্ছে যেন একটা কালচারাল ফাংশন হচ্ছে বাড়িতে, মানে মনে হচ্ছে রবীন্দ্র জয়ন্তী পালিত হচ্ছে যেন অসময়ে, এরকম লাগছে। বলে এরপরে ওরা সব বলে এর মধ্যে একজন ভদ্রমহিলা হঠাৎ অসুস্থ হয়ে পড়েন ওই ভেতরে উপস্থিতদের মধ্যে। এবং তিনিও কিন্তু আমাদের একজন খুব নামী সেলিব্রিটির স্ত্রী। হ্যাঁ, মানে কলকাতা শহরে খুব নামী সেলিব্রিটি, আমরা বললেই চিনতে পারবো, তার স্ত্রী। সে অসুস্থ হয়ে পড়ে, তো তাকে ঘর থেকে নিয়ে টিয়ে বাট্টার করে দেওয়া হয়। এইবারে দিদি যখন ওরা সব মোটামুটি বেরিয়ে গেছে, দরজা খুলে দেওয়া হয়েছে, তো এবারে ওই যিনি সাইকিক, তিনি দিদিকে বলছেন, আপনি জানতে চান কে আছে আপনার বাড়িতে? বলে হ্যাঁ, আমি অবশ্যই জানতে চাই। বলে আপনাকেও ও কয়েকটা মেসেজ দিয়েছে। আমি সেই জন্য তখন দিদিকে বলল যে ও বহু বছর ধরে এই বাড়িতে বাস করে। ভদ্রলোকের সত্যি সত্যি নামটাই বলছি আমি, ওনার নাম সতীশ। এবারে উনি একজন ডাক্তার। আর যেই ঘরটির আমি কথা বলছি, যেটা ওর ওই ভাইয়ের বেডরুম ছিল, তো সেই ঘরটি ওনারও বেডরুম ছিল। এবং এই ভদ্রলোকের কোনোভাবে তার নিজের বৌদির সঙ্গে একটি প্রণয় সম্পর্ক গড়ে ওঠে। এবারে সেইটা থেকে এমন জটিলতা সৃষ্টি হয় যে উনি আত্মঘাতী হন ওই ঘরে, জানলার কাছে উনি আত্মঘাতী হন। এবং উনি বলে আপনারা কখনো ওনাকে তাড়ানোর চেষ্টা করবেন না, কারণ উনি অনেক বিপদ আটকান আপনাদের। মানে মানুষটি ভীষণ ভালো, তবে ওনার কিছু বলে আপনাদের, আচ্ছা আপনাদের এই ঘরে অমুক দেওয়ালে কি একটা রাধা কৃষ্ণের ছবি ছিল? তখন দিদি বলছে আমার তো অত খেয়াল পড়ছে না। বলে উনি বলছেন একটা রাধা কৃষ্ণের ছবি ঝুলতো, সেই ছবিটা কোথায় গেল? তো সেটা যদি না পাওয়া যায়, তো উনি বলেছেন আরেকটা ছবি ওখানে ঝুলিয়ে দিতে রাধা কৃষ্ণের। আর চিন্তা করো, অশরীরী বলছে রাধা কৃষ্ণের ছবি ঝুলিয়ে দিতে। আর বলছে আর একটি কন্ডিশন আছে যে সন্ধে বেলাতে ঘরে যাতে একটু সুগন্ধি দেওয়া হয়। উনি খুব শৌখিন ছিলেন, উনি খুব শৌখিন মানুষ এবং রবীন্দ্রনাথ অন্তপ্রাণ। তো উনি নিজেই শুনতে চেয়েছিলেন আমাদের কাছে এই গান, এই কবিতাগুলো, তাই আমরা শোনাচ্ছিলাম। একদম রাবীন্দ্রিক। এবং উনি বলেছেন আরেকটা জিনিস, যে এই বাড়িতে এমন একজন মানুষ আছে যার পায়ের ব্যথার সমস্যা আছে আর হার্টেরও সমস্যা আছে। তো তার জন্য তিনি 2টি ওষুধ প্রেসক্রাইব করেছেন। বলে আমার কানে কানে বলেছেন, এত সূক্ষ্ম গলা, বলে আর আমি তো ডাক্তার নই, আমি যতটা পেরেছি লিখেছি। বলে আপনারা একটু খোঁজ করে দেখবেন, উনি বলেছেন এই ওষুধ এই সময় এভাবে খেলে যার সমস্যা সে অনেক সুস্থ থাকবে। তারপরে বলছে, দিদি বলে যে জানিস, আমি তারপরে ভাইকে ফোন করি যে ভাই তোদের ওই বেডরুমে ওখানে কি রাধাকৃষ্ণের কোনো ছবি রেখেছিলিস? বললে হ্যাঁ ছিল তো, আমরা চলে আসার আগে ছবিটাকে নিয়ে এসেছি এইখানে। মানে ছিল ঘরে। তো তাতে ও বলে আমরা সঙ্গে সঙ্গে আরেকটা সুন্দর ছবি বাঁধিয়ে ওখানে ঝুলিয়ে দিলাম। প্রত্যেক সন্ধ্যেবেলায় যেরকম ধূপ দ্বীপ দেওয়ার একটা ব্যবস্থা সেটা করলাম। আর যে ওষুধটা বললো, ওষুধটা আমরা প্রথমে একজন অ্যালোপ্যাথি ডাক্তার, যে কিনা ওদের আত্মীয়, বলে আমরা তাকে দেখাই, সে চিনতে পারে না। সে বলে এই ওষুধগুলোর নাম আমি জানি না, হতে পারে হয়তো প্রাচীন ওষুধ। কারণ এই ভদ্রলোক কিন্তু প্রায় 200 থেকে 300 বছর ধরে বাস করছেন ওখানে। বাবা, অত পুরনো আত্মা, মানে একদম একদম একদম। এবং তিনি বলছেন যে তখন আমরা একজন হোমিওপ্যাথি ডাক্তারের কাছে আমরা নাম দুটো নিয়ে যাই, একদম পরিচিত।
তো তিনি একটি ওষুধ তো সঙ্গে সঙ্গে চিনতে পারেন, আরেকটি ওষুধের নাম বলছে যে একটা লেটার বোধহয় ভুল লিখেছে, যে সাইকিক তার শোনার ভুল হয়েছে বা কিছু, তো ওই লেটারটাকে শুদ্ধ করে দিলে ওটাও একটা ওষুধ, হোমিওপ্যাথিক ওষুধ। এবং এবং সেই দুটি ওষুধ কিনে দিদির মায়ের এই সমস্যা ছিল, দিদির মায়ের হার্টের সমস্যা, এবং সেই সূত্রে ওনার পায়েও একটা সমস্যা ছিল দীর্ঘদিন। বললো এই দুটো ওষুধ খেয়ে দিদির মা কিন্তু এখনো দিব্য আছে। মানে এইটুকু আমি তোমাদের বললাম, কিন্তু এর পুরো বিশদ আরো অনেক ঘটনা এর সঙ্গে জড়িত, সেটা কিন্তু তোমরা প্লিজ একটু পেছন দিকে গিয়ে দেখো, যে তিনি আছেন, হ্যাঁ তিনি আছেন বলে একটি এপিসোড, আর আমি গ্রুপে না লিঙ্কটা আরেকবার পোস্ট করে দেব, সেটা হলে খুব ভালো হয়, খুব ভালো হয়। আর এত মানে আমার না প্রথমেই ভীষণ খারাপ লেগেছে, দুঃখ লেগেছিল ভদ্রলোকের জন্য, যে একটা ভালো ভালো আত্মা শুধু আত্মঘাতী হয়েছিলেন বলে তিনি কিছু ভাবে একটা নেগেটিভ পরিমণ্ডলে পড়ে গিয়ে ট্র্যাপড হয়ে আছেন, এবং এখন ওই যে সম্পর্ক, ওই সম্পর্ক সেটাও তো একটা বিরহ বেদনা, একদম, এবং সেইটাকে বহন করে আজও রয়েছে, কিন্তু তিনি সবার উপকার করছেন, তিনি কারুর। দিদি বললো তো, বলে তুই যদি থাকিস একটু খানিকক্ষণ থাকিস, বলে তুই কয়েক ঘন্টা, ধর 2-3 ঘন্টা তুই যদি থাকিস 3 তলাতে, বলে তুই অবশ্যই বুঝতে পারবি কেউ ওপরে উঠে গেল, কেউ সিঁড়ি দিয়ে নেমে গেল, বলে এটা অহরহ বোঝা যায়, বলে এটা অহরহ বোঝা যায় যে কেউ উঠে যাচ্ছে, কেউ নেমে যাচ্ছে। বলে তুই স্পষ্ট অবয়ব বুঝবি না, কিন্তু একটা ছায়া যে চলে গেল, মানে সেটা তুই, বলে তুই 2-3 ঘন্টা যদি থাকিস আমাদের 3 তলাতে, তুই এটা অবশ্যই তুই টের পাবি। মানে কি অদ্ভুত ভালো, এবং সেটা মানে এইভাবে মিলেমিশে অশরীরীকে নিয়ে থাকেন, এবং বলছে আমরা তো জন্মেছি এটা জেনে, বলে আমাদের কোনো ভয় টয় করে না ওনার সঙ্গে থাকতে। আর এটা কিন্তু সাইকিক বলেও গেছেন যে কিছুতেই কোনো উপাচার করে ওকে তাড়াবেন না, মানে উনি মঙ্গলের জন্যই আছেন। হ্যাঁ, বলে উনি বরঞ্চ আপনাদের সেই গার্ডিয়ান এঞ্জেলের মতো আপনাদেরকে প্রোটেক্ট করেন। ঠিক 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 ঠিক। এবং কয়েকটা গল্প আছে যেটা তোমরা ওই ভিডিওটা দেখলে জানবে, যে কি রকম বড় বড় বিপদের হাত থেকে উনি বাঁচিয়েছেন ওই পরিবারটাকে। ঠিক। তার মানে মানুষ যেমন ভালো মানুষ মন্দ মানুষ আছে, তো চলে যাওয়ার পরেও কিন্তু সেই ভালোত্ব বা মন্দত্ব সেটা কিন্তু থেকে যায়। আমরা বেশিরভাগই দুষ্টু ভূতের গল্প শুনি, কিন্তু কিন্তু একদম উপকারী আত্মা। এইটা তোমরা শুনো, খুব ভালো লাগবে, খুব ভালো লাগবে। আর আমি এক্সাইটেড হয়েছিলাম, আমি তো ওই বাড়িতে একাধিকবার গেছি, এবং দোতলাতেও ওনার প্রেজেন্স মাঝে মাঝেই নাকি ফিল করা যায়, দিদি বলেন যে আমরা, তবে 3 তলাতে বেশি। বলো হ্যাঁ, বলে দোতলাতে আমরা রান্না টান্না করলে বুঝতে পারি পেছনে দাঁড়িয়ে টাড়িয়ে আছে, বলে আমরা আর ওটা পাচ্ছি না। চিন্তা কর, মানে আমরা ওটা পাত্তা টাত্তা দিই না, উনি দাঁড়িয়ে আছেন বয়স্ক মানুষ, বলে আমাদের কাছে খুব স্বাভাবিক, আমাদের কাছে এটার ভয়ের কোনো কারণ। বাবা সেই বাড়ির কিন্তু এই মানুষদেরও একবার দেখবার ইচ্ছে করে মতো। আর দীপ্ত, তুমি যদি, আমি যে জায়গার কথা বলছি, তুমি যদি সেই অঞ্চলটাকে দেখো, মানে তুমি ভাবতে পারবে না যে ওখানে এই ঘটনা ঘটতে পারে। সত্যি তাই। মানে আমি কিছুটা আভাস দিয়ে দিতে পারি, এটা আমি বলতে পারি গড়িয়াহাট থেকে রাসবিহারী ওই লাইনটার মধ্যে। আচ্ছা, বুঝতে পেরেছি। আচ্ছা আচ্ছা আচ্ছা। এবারে চিন্তা করো, গড়িয়াহাট থেকে রাসবিহারী, মানে প্রাণ চঞ্চল এলাকা, সেইখানে যে এরকম একটা বাড়িতে এরকম একটি মানুষ বাস করে,
মানে তবে ভাবা যায় লেক মার্কেটের ভেতর দিকে অনেক পুরনো বাড়ি আছে। হ্যাঁ, লেক মার্কেট আছে অনেক পুরনো বাড়ি, এবং জায়গাটাও তো খুব নির্জন, ওই গলি দিয়ে দিয়ে বাঁক ঘুরে ঘুরে দেখবে। বাইরেটা যতটা মানে কি বলবো ঝলমলে, ভেতরটা কিন্তু খুব নির্জন। ঠিক 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 ঠিক। আচ্ছা, আমি শেষ বেলায় একটা ছোট্ট করে একটা কথা বলি। তুমি আরেকটা গল্প বলবে বলেছিলে। একটা গল্পই যাব, তার আগে আমি একটা কথা বলি। এই গল্পটা না একটু অন্যরকম কেন বলি, যে এটা একটা মানে স্কুলের গল্প। এই জন্য আমার একটা বিশ্বাস আছে, বা আমার কেন এটা অনেকের সাথে আমার কথা বলে মনে হয়েছে, জানো তুমিও হয়তো কম বেশি বিশ্বাস করবে, যে প্রত্যেক স্কুলে ভূত থাকে, স্কুল কলেজে। এটা কিন্তু আমার মনে হয় মানে এটা একটা আলাদা এপিসোডই হতে পারে, কিন্তু যে স্কুল কলেজে কিন্তু ভূত থাকে, অশরীরীর প্রেজেন্স থাকে। হ্যাঁ, এটা মানে ভীষণভাবে আমার অনুভবে ধরা দেয়। মানে আমি মনে করি, বিশ্বাস করি সবকিছু, এবং অনেকের থেকে অনেক টুকরো টাকরা ঘটনা অনেক জমা আছে, কিন্তু সেসব এক্ষুনি আমি বলছি না। আমি একটা খালি ঘটনা বলি, যে এরকম ভাবে আমার পরিচিত একটি স্কুল আর কি, আমার পরিচিত একটি স্কুলে আমাদের কন্ট্রাকচুয়ালি সেই স্কুলে নাকি একজনকে নেওয়া হয়, একটি ছেলেকে, এবং সেই ছেলেটির সঙ্গে আমার পরিচয় হয়। সে দক্ষিণ 24 পরগনা থেকে আসে। সেই স্কুলে মানে মেনলি রাত্রিবেলাটা পাহারা দেওয়ার জন্য তাকে নিয়ে আসা হয়। সে স্কুলের মধ্যেই থাকতে শুরু করলো। সেই ছেলেটি সঙ্গে আমার ঘটনা সূত্রে পরিচয়, কোন স্কুল কোথায় আমি কিছু বলছি না। ছেলেটির সঙ্গে আমার বেশ ভালোই পরিচয় হলো। ছেলেটি বলল, স্যার আমি তো এখানে এসে রয়েছি, কিন্তু না জানেন আমি বেশি দিন থাকবো না। তা আমি বললাম যে কেন বাবু থাকবি না? তা বলছে, কি করে থাকবো বলুন তো, এখানে ভীষণ ভূতের উপদ্রব, সন্ধে হতে হতেই। বলছে সব স্যার ম্যাডামরা বাড়ি চলে যায়, আর আমাকে থাকতে হয়। আমি তো একতলায় থাকতে পারি না, একতলায় সেরকম থাকার প্রভিশনও নেই, আমি দোতলায় থাকি। আর প্রায় হয় কি, দরজা জানলা সব বন্ধ, আমি প্রায় শুনতে পাই দরজা খুলছে বন্ধ হচ্ছে আপনা জানলা দুম করে খুলে গেল, ঝড় নেই, হাওয়া নেই, কিছু নেই, জানলা বন্ধ হয়ে গেল। এবং সব থেকে যেটা বড় কথা কি জানেন, সিঁড়ি দিয়ে লোকে ওঠা নামা করে, সিঁড়ি দিয়ে আমি মচমচ শব্দ পাই। আমি টর্চ নিয়ে বারান্দায়, আলো তো স্কুলের আলো তো জানো, ওটা তো একটা পয়েন্ট থাকে, এখন তো আর আলো জ্বালাই না আমি, বড় আমার সেই টর্চ আছে, সেই নিয়ে গিয়ে দেখি, বা মোবাইলের টর্চ জেলে দেখি, কেউ নেই, কাউকে দেখতে পাই না। এবারে বলছে তারপরে এরকমও হয়েছে অনেকদিন, যে আমার মনে হলো কোনো আঁচল সরে গেল, হঠাৎ করে দেখলাম কোনো আঁচল সরে গেল, বা ধুতির খুঁটটা দেখতে পেলাম হঠাৎ করে সরে গেল। পুরোনো দিনের মাস্টারমশাই দিদিমণিদের মনে হয় আসা যাওয়া আছে, জানেন স্যার, করে ভয় পেয়ে গিয়ে ওর বউ বাচ্চাকে নিয়ে এলো। কিন্তু দাদা বিশ্বাস করবে না, বউ বাচ্চাকে নিয়ে এসেও টিকতে পারলো না। তার বউ বাচ্চা বললো, না এখানে থাকবো না, এ নানা রকম আওয়াজ ইত্যাদি, রাত্রিবেলা মোটে ঘুমোতে পারি না, আর তাছাড়া আমার গা ছমছম করে। যেই স্যার ম্যাডামরা বাচ্চারা চলে যায়, স্কুল ফাঁকা নির্জন হয়ে যায়, তখনই নানান রকম সমস্ত শব্দ এবং প্রেজেন্স আমরা ফিল করতে থাকি। ও না সেই চাকরি ছেড়ে দিয়ে চলে গেল ছেলেটা। এরকম মানে এটা আমার খুব কাছ থেকে শোনা ঘটনা। ওই ছেলেটি মানে কি আমি খুব ভালোভাবে চিনতাম, সেই হিসেবে বলছি আর কি। এছাড়া ধরো অনেক অবিশ্বাসী মানুষকেও দেখেছি, যে সরস্বতী পুজোর আগের দিনের রাত্রে তো আমাদের একটা মানে উৎসব ব্যাপার থাকে, মানে সরস্বতী পুজোর আগের দিন থেকে সাজানো ইত্যাদি, খাওয়া দাওয়া, এবং অনেক সাহসী মাস্টারমশাইও কিন্তু 3 তলা পর্যন্ত যেতে ভয় পান। মোবাইলের টর্চ জেলে অর্ধেক পথে গিয়ে তাদের আমি নেমে আসতে দেখেছি। মানে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে গেছেন কিন্তু পারেননি। হ্যাঁ, তা এরকম ঘটনা আরো আছে, সে এক্ষুনি বলছি না। আমি লাস্ট একটা গল্প বলি, আজকের জন্য লাস্ট গল্প বলি। একদম একটা অঙ্গনওয়াড়ির ঘটনা বলি। অঙ্গনওয়াড়ি যে স্কুল হয় না,
সেইখানে যেটাকে আমরা একটু খানিকটা ব্যঙ্গ করে খিচুড়ি স্কুল টুল বলি আর কি, কিন্তু আসলে অঙ্গনওয়াড়ি প্রি প্রাইমারি স্কুল। তা সেখানে না আমার এক পরিচিত দিদি চাকরি করেন। তা সেই দিদির থেকে আমার শোনা, দিদি একদিন সকালে স্কুলে গেছেন, তা বাচ্চারা সব বলছে কি যে দিদিমণি দিদিমণি জানো তো ওরা তো ম্যাডামদের তুমি করেই বলে বাচ্চারা। একদম একদম আমাদেরও 5 এর বাচ্চারা তুমি করে তুমি বলে, তুমি বলে। আমাকে তো একজন প্রশ্ন করলো, স্যার তুমি কি করে স্যার হলে? আমাকে তো বলেছিল 5 এর বাচ্চা যে স্যার একটা কথা বলবো। আমি বলছি হ্যাঁ বাবু, তোমার না মুখটা পেঁচার মতো। পেঁচার মতো বলছে, তোমার মুখটা না পেঁচার মতো, হি হি বলে সে হাসছে আবার। এরকম তাদের নানা রকম গল্প। ওদের ভীষণ তুমি কি করে আমার স্যার, তুমি কি করে স্যার, মানে কি করে স্যার হওয়া যায় আর কি, ও হবে এরকম একটা ইচ্ছে। এবার যাই হোক, তা সেই দিদির থেকে আমার শোনা, তা সে তাকে একদিন বলছে ম্যাডাম জানো যে আমাদের না ওই যে বন্ধুটা আছে, ওই বন্ধুটাকে না ভূতে নিয়ে গেছে, ভূতে তুলে নিয়ে গেছে। তা দিদি বলছে না আমি, ওরা ওরকম অনেক আবন্তা কথা বলে, আমি ওদের কথা বিশ্বাস করলে হয়? আমি ঠিক আছে ভালো হয়েছে বলে আমি আর অত পাত্তা টাত্তা দিইনি। কিন্তু ক্রমশ যত বেলা বাড়ছে তখন জানিস আমাকে বলছে অনেকে, আশেপাশের 2-1 জন, তারপর যারা ওই ওদের ওই রান্নার কাজে সাহায্য করে যে দিদিরা, সে দিদি সে বলছে জানো দিদি তোমাদের স্কুলের না ওই যে ছেলেটা। বলছে হ্যাঁ। বলছে কি হয়েছে রে? আমাকে ওই ছেলেগুলো বলছিল, মেয়েগুলো বলছিল। বলছে সত্যি গো, ওকে ভূতে নিয়ে গেছিল আবার দিয়ে গেছে। বলছে ভূতে নিয়ে গেছিল আবার দিয়ে গেছে। বলছে এখন দেখো গ্রামে তো, গ্রামে অনেক সময় একটা প্রচলিত এরকম কিছু ভূতের গল্প থাকে, মানে কথায় কথায় ভূতে পায়, ভূতে ধরে, এরকম একটা থাকে। বলছে কিন্তু আবার সিরিয়াস ভূতের গল্প তো থাকেই। বলছে কিন্তু আমি, বলছে সত্যি রে? বলছে একদম সত্যি গো, সত্যি বলছি। বলছে তারপরে না আমি ওদের বাড়িতে গেলাম ছুটির পরে। বলছে বাড়িতে গিয়ে ওর মায়ের সাথে দেখা করলাম। আমি বললাম যে আচ্ছা কি হয়েছে গো, তোমার ছেলে কোথায়? বলছে একটু ঘুমোচ্ছে দিদিমণি। বলছে ঘুমোচ্ছে কেন, কি হয়েছিল গো? শুনতে পাচ্ছি নানা কথা। বলছে যা শুনতে পাচ্ছ ঠিকই শুনতে পাচ্ছ, ঠিকই শুনতে পাচ্ছ দিদি। ব্যাপারটা কি হয়েছে আসলে, ওকে সন্ধেবেলা আমি পড়াতে বসেছি, পড়াতে বসিয়ে আমি বললাম যে তুই পর, আমি আটা মেখে আসি বলে আমি আটা মাখতে গিয়েছি রান্নাঘরে, আটা মাখতে না রুটি বেলতে যাই হোক। ও বলছে মা আমি টয়লেটে যাবো। আর বাচ্চাদের হয় না পড়তে বসলেই টয়লেট পায়, মানে এটা অবধি একদম পড়তে বসবে আর টয়লেট পাবে, এবং সেটা একাধিকবার। বলছে আমি টয়লেটে যাবো। বলছে আমি ঠিক আছে যা বাবা টয়লেটে। বলছে টয়লেটে গিয়ে তো ইচ্ছে করে সময় একটা স্পেন্ড করার প্রবণতা থাকে, সেই শ্রীকান্ততে থাকতো থুতু ফেলা। একদম তাই, সেই রকম। তো বলছে তারপরে তো যাই হোক সে টয়লেটে গেছে, টয়লেটে গেছে, সে আর আসে না গো, আসে না আসে না আসে না। তখন তো আমার চিন্তা হচ্ছে, বাড়ির মধ্যে টয়লেটে যায়নি, আর গ্রামাঞ্চল বেশ একটু প্রত্যন্ত গ্রাম, কিন্তু গ্রামাঞ্চলের টয়লেট এমনিতেই বাড়ির সঙ্গে অ্যাটাচ হয় না, ঘরের সঙ্গে। বাইরে গিয়ে দেখলাম যে না সেখানে তো নেই। তখন আমি ওর বাবাকে, বাবা কাছে পিঠে ছিলেন, বাবাকে হাত মারলাম যে আগে চলো তো একবার দেখি টর্চ নিয়ে ছেলে আমার কোথায় গেল। বলছে কেন কোথায়? বলছে আরে টয়লেটে গেছে, প্রায় আধ ঘন্টা হতে চললো তো, সে তো ফেরেনি। বলে ও আর ওর বাবা আর আমি দুজনে মিলে গেলাম তাকে খুঁজতে, এদিক ওদিক খুঁড়ে খুঁজে আতি পাতি করে খুঁজে। বলছে কোথাও আমার ছেলের চিহ্নটুকু নেই, কোথাও নেই। বলছে আশেপাশেও তো থাকবে, কারুর বাড়িতে, প্রত্যেকের বাড়ি গেলাম, সেই ছেলে তো দূরে কোথাও যেতে পারে না, সে তো একদম মানে অঙ্গনওয়াড়িতে পড়ে, সে কত দূর যাবে, সে ওয়ানেও পড়ে না ধরো। ও কারুর বাড়ি যায়নি পাড়ায়, আর এমনিতে পাড়ার কারুর বাড়ি খুব একটা নাকি সে যেতও না। তারপর যাই হোক আমি তো খুব দুশ্চিন্তা, কান্নাকাটি পড়ে গেছে বাড়িতে। বলছে আমি তো দিদিমণি কান্নাকাটি করছি, ওর বাবাও কাঁদো কাঁদো হয়ে গেছে, এদিক ওদিক সেদিক, তখন সব পাড়ার লোক জড়ো হয়েছে। বলছে কোথায় সেই ছেলে, বড় বড় ছেলেরা তারা গেল টর্চ নিয়ে মাঠের দিকে খুঁজতে। আবার অনেক সময় শিয়াল বেরোয় তো, শিয়ালে টিয়ালে কোনোভাবে কোনোভাবে নিয়ে টিয়ে গেল, কিন্তু শিয়ালে নিয়ে যাবে একদম কচি বাচ্চা,
এ তো মোটামুটি হাঁটতে পারে, বা হয়তো মেরে কোথাও ফেলে দিয়েছে, ও হয়তো ভয়তে কোথাও পড়ে গেছে অজ্ঞান হয়ে, এরম ভাবছে। কোনো চিহ্ন নেই গো। সব খুঁজে খাঁজে চলে এলো, বলছে তখন তো অনেক রাত, প্রায় রাত 11টার উপরে। সে তো আমি হাউ মাউ করে কাঁদছি, পাড়ার মহিলারা আমাকে বোঝাচ্ছে। তখন সবাই বলল চলো ওই মাসিমার কাছে যাই, ওই মাসিমা অনেক কিছু বলতে পারে। তা সেরকম এক মাসিমা, যিনি অনেক কিছু বলতে টলতে পারেন, গুনতে টুনতে পারেন আর কি, সেই অর্থে সেই মাসিমার কাছে গেলাম। তা মাসিমা অনেকক্ষণ আমার কথাটা শুনে আমার দিকে তাকিয়ে থেকে বলল, তোমার ছেলে চলে আসবে, চিন্তা করো না, ছেলে বেঁচে আছে, ছেলে বেঁচে আছে, ধৈর্য ধরে অপেক্ষা করো, রাত বিরেতে ছুটোছুটি করতে যেও না, ফিরে আসবে, ফিরে আসবে। বলে ফিরে আসবে তো বললো, মায়ের মন কি মানে, মা বাবার মন? তা ফিরে এলাম, তবু তো বলেছেন বেঁচে থাকবেন, আর মাসিমাকে আমরা খুব বিশ্বাস করি, অনেক ব্যাপারেই মাসিমার কাছে যাই চাই। তা মাসিমা বলেছেন ফিরে আসবে, কোনো চিন্তা নেই। তা বাড়িতে এসে তো সারা রাত এইভাবে কাটলো, শীতের রাত। ভোরবেলা পাড়ার দুজন মাঠের দিকে যাচ্ছে, মাঠের দিকে যেতে গিয়ে দেখছে ছেলেটা গুটি গুটি পায়ে হেঁটে হেঁটে হাফ প্যান্ট পরে বাড়ির দিকে আসছে। তখন তারা তো গিয়ে জাপটে ধরেছে, এই তুই কোথায় গেছিলি রে, তোর বাবা মা সারা রাত কেঁদে কেঁদে হল্লা হচ্ছে, হ্যাঁ কোনো হুঁশ নেই, কোথায় গেছিলি বল শিগগিরি। তখন তো সে হা হা করে ভ্যাবার মতো চেয়ে আছে, মানে পুরো একটা ব্ল্যাঙ্ক লুক, মানে ওদের কথা যে ও শুনছে বলে মনে হচ্ছে না। তখন ওরা ওকে ঝাঁকিয়েছে, এরকম করে ঝাঁকিয়ে বলছে, বল শিগগিরি কোথায় গেছিলি, তুই শুনতে পাচ্ছিস না আমাদের কথা? অনেকক্ষণ পরে ওর হুঁশ হয়েছে। হুঁশ হতে ও বলছে, আমি আমি কোথায় গেছিলাম, কোথায় গেছিলাম বলে না ও অজ্ঞান হয়ে যায় ওই রাস্তাতেই। তখন এরা চোখে মুখে জল টল দেয়, জল টল দিতে তারপরে ও পুরোপুরি সেন্সেও ব্যাক করে। তখন ওকে ওরা বললো ঠিক আছে, এখন ওকে কিছু জিজ্ঞাসা করতে হবে না, এখন বাবা মার কাছে তো নিয়ে যাই। বাবা মার কাছে নিয়ে আসে, নিয়ে এসে তো বাবা মা দেখে তো আকুল। যাই হোক, ছেলেকে বসানো হলো। বললো তুই কোথায় গেছিলি রে, কি হয়েছে, তুই কোথায় ছিলি সারা রাত বল। বলছে আরে সারা রাত তো আমি তোমাদের দেখতে পাচ্ছি, তোমাদের আমি দেখতে পাচ্ছি, তোমরা বিভিন্ন জায়গা আমাকে খুঁজে বেড়াচ্ছ, খুঁজছো, এদিক ওদিক করছো, আমি সব দেখতে পাচ্ছি, কিন্তু আমি তো নামতে পারছি না। বলছে নামতে পারছিস না মানে? বলছে আমি তো টয়লেট করতে গেলাম মা, তারপরে না একজন এলো, একজন এসে না আমাকে উড়িয়ে নিয়ে চলে গেল হাওয়ার মধ্যে। এবং এটা না দাদা, এটা আমার যার যে দিদির থেকে শোনা, মানে এই ঘটনাটা গত বছরের, মানে 23 সালের ঘটনা কিন্তু, ও একদম রিসেন্ট। ঘটনা, মানে এটা কিন্তু একেবারে ঠিকঠাক ব্যাপার আর কি, মানে কোনো অনেক দিন আগে টাগের ব্যাপার না, 23 সালের ঘটনা, এবং উত্তর 24 পরগনার ঘটনা। জায়গাটার নাম আমি আর বলছি না, উত্তর 24 পরগনার ঘটনা। তা বলছে যে এরকম ভাবে আমাকে না তুলে নিয়ে চলে গিয়ে প্রথমে আমাকে বিভিন্ন আমাদের বাড়ির চালে তুললো, চালে তুলে তারপরে গাছের ডালে ডালে উড়িয়ে নিয়ে বেড়াতে লাগলো। ও বলছে উড়িয়ে নিয়ে বেড়াচ্ছে আমাকে, এবং একটা লম্বা মতন একটা মানুষ, লম্বা মতন একটা মানুষ আমাকে বুড়ো মতন লম্বা মতন আমাকে উড়িয়ে উড়িয়ে নিয়ে বেড়াচ্ছে। আর তারপরে আমাকে গাছের ডালে বসিয়ে রাখলো। আমি তো গাছের ডালে বসে বসে দেখছি তোমরা খুঁজছো, আমি কথা বলতে পারছি না, বা বলছি আমার মনে হচ্ছে তোমরা আমার কথা শুনতে পাচ্ছ না, আমার কথা তোমাদের কাছে পৌঁছচ্ছে না, আবার তোমাদের ডাকে আমি সাড়া দিতে পারছি না। এরকম একটা অবস্থা হয়েছিল জানো মা। তারপরে না লাস্ট অফ অল আমাকে ওই আমাদের বাড়ির যে চাল আছে, গোয়াল ঘরের চালের ওপরে ঠেলে দিয়ে গেল। সেখান থেকে আমি না সকালবেলা আস্তে আস্তে তারপরে নামলাম, নেমে তারপরে আবার না নেমে না আমি বাড়ি চিনতে, এটা যে আমার বাড়ি এটা আমি আর মনে করতে পারছিলাম না। আমি এবার খানিকটা চলে গিয়েছিলাম, তারপর মাঠের দিক থেকে আসছি, তখনই দাদারা আমাকে দেখতে পেয়েছে, দাদারা দেখতে পেয়ে আমাকে নিয়ে এলো। কিন্তু আমি না তখন কিছুতেই সাড়া দিতে পারছিলাম না, কথাও বলতে পারছিলাম না। করে তারপর তো এই ঘটনা শোনার পর ওই মাসিমার কাছে আবার গেল ওর মা ছেলেকে নিয়ে। মাসিমা বললেন যে এ তো আর কেউ নয়, ব্রহ্মদত্তী, এই অঞ্চলে এক ব্রহ্মদত্তীর বাস আছে। এবং তুমি ব্রহ্মদত্তীর গল্প এর আগেও বলেছিলে হ্যাঁ একটা হ্যাঁ হ্যাঁ। episode এ। এবং এই ব্রহ্মদত্তী কিন্তু ওকে নিয়ে গিয়েছিল, বলছে সেই নিয়ে গেছিল তোর ছেলেকে, ছেলে ফিরে এসেছে, কোনো চিন্তা নেই, রাত বিরেতে বাইরে টয়লেট করতে যেতে দিবি না।
সেইটাকে ছেলে আবার সে অঙ্গনওয়াড়ি স্কুলে যাচ্ছে, পড়ছে, এখন ঠিকঠাক আছে। কিন্তু এরকম অবস্থা হয়েছিল, বলছে তাকে নাকি হাওয়ার মতো উড়িয়ে উড়িয়ে নিয়ে বেড়াচ্ছে, মানে গাছ টু গাছ এরকম ভাবে। এবং ও মানে সকালবেলাও যখন ফিরলো তখন ও পুরোপুরি সেন্সে ছিল না। তারপরে ওরকম একটা মানে একটা ট্রান্সের মধ্যে, তারপরে ওকে ঝাঁকানোতে এরকম করতে আস্তে আস্তে সেন্সটা এরকম অজ্ঞান হয়ে গেল, তারপর ব্যাক করলো। তা এরকম ব্রহ্মদত্তির গল্প আরো একটা দুটো হয়তো রয়েছে আমার ঝুলিতে, কিন্তু আজকে অনেকটা বোধহয় সময় আমরা পেরিয়ে এলাম। আজকে এখানেই ঝাঁপি বন্ধ করি আমি। দাদা, আর তুমি যদি আবার কখনো আমাকে ডাকো তো আরো কিছু নিয়ে আসবো। একদম একদম, মানে দীপ্তকে তো ছাড়া যাচ্ছেই না, এমনিতে তো ছাড়ার প্রশ্নই নেই, ও পরিবারের সদস্য। আর এই লাইভের গেরোটাও আমরা মোটামুটি পার করে দিয়েছি, যে আমরা বুঝে গেছি এখন কিভাবে আমরা কানেক্টেড হব, সেটা বুঝে গেছি। কাজেই দীপ্তকে নিয়ে আমি খুব শিগগিরই ফিরবো, আরো গল্পর ঝুলি নিয়ে খুব শিগগিরই ফিরবো। আর তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। দেখো, সব কমেন্ট তো আমি পড়তে পাচ্ছি না, একটা স্ক্রোল করে যাচ্ছে, আমি সবগুলো পরে দেখে নেব। আর আমাদের ইউটিউবের বন্ধুদের জন্য বলি, ডেসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক গ্রুপ গল্প হলেও সত্যির লিংকটি কিন্তু আমি দিয়ে রাখি। তোমরা যারা সংযুক্ত হতে চাও, একটা ক্লিক করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যাও, এই পরিবারের সদস্য হয়ে যাও। এবং তোমরাও যদি চাও এই প্ল্যাটফর্ম থেকে নিজেরা লাইভে এসে গল্প বলতে পারো। আর যদি গোপনীয়তা প্রিয় হয় একটু, তাহলে আমাকেও গল্প বলে দিতে পারো। সেটা আমার একটি হোয়াটসঅ্যাপ নম্বরও দেওয়া থাকে, ওখানে লিখে বা ভয়েস মেসেজে তোমরা দিতে পারো। তোমাদের গোপনীয়তা রক্ষা করেই আমি গল্পগুলো পরিবেশন করে দেব। তো আজকের মতো আমাদের দুটি ভাইকে তোমরা বিদায় দাও। আর আগামী দীপ্ত স্যারকে অনেক অনেক অভিনন্দন। সুজাউদ্দিন, সুজা তো দাদার ছাত্র, সুজা আমারও ছাত্র, তার মানে সুজাকে আমার অনেক ভালোবাসা ভাই, খুব ভালো থেকো। তোমার গল্প তাহলে পাঠাও দাদাকে, আমরা শুনি, তোমার গল্পের ভান্ডারও খুব রিচ, খুব খুব বাবা। সুজার গল্প খুবই ভালো পাঠায়, মানে গল্প বলবো না, ঘটনা, একেবারে ঘটনা ঘটনা নিশ্চয়ই। তো আমরা আজকের মতো বিদায় নিচ্ছি, কিন্তু প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছি যে আবার আগামী পর্বে গল্প হলেও সত্যিতে আমরা আসব। আর ততদিন সকলের সুস্থতা কামনা করি। আর এখন আজকে থেকে মনে হচ্ছে একটু ঠান্ডাটা পড়েছে, আমাদের এখানে সেই ফিলিংটা হচ্ছে। তো এমনিতেই তো এই সমস্ত গল্প ঝমঝমে সন্ধ্যায় অথবা কনকনে রাতে এগুলো একটা আলাদা মাত্রা যুক্ত হয়। তো আজকে একটা এডিশন আছে, পুলি পিঠে যদি হয়ে থাকে একদম তাতে পৌষ পার্বণ সংক্রান্তি, সুতরাং তো লেপ পিঠে আর ভূতের গল্প সব মিলে মানে ভয়ঙ্কর কম্বিনেশন। তো তোমরা, আশা করি তোমাদের খুব ভাল লেগেছে আজকের পর্ব, সেটা জানিও আমাদেরকে। আর সামনের আরেকটি পর্ব নিয়ে হাজির হয়ে যাব সামনের শুক্রবার। ততদিন ভালো থেকো, সুস্থ থেকো সবাই। শুভরাত্রি। সকলকে আমার প্রণাম, নমস্কার, ভালোবাসা। আবার দেখা হবে।